সেদিন ওই শরীর নিয়ে শামীম কাজ করে, কিন্তু চাঁদ বারবার বাধা দেয় কাজ করার জন্য। শামীম চাঁদের কথা না শুনে তার নিজের কাজ নিজেই করতে থাকে। চাঁদের কথা যখন শামীম না শুনে তখন রাগ হয়ে শামীমকে কাজের জায়গা থেকে টেনে নিয়ে বাহিরে আসে। বাহিরে এসে চাঁদ তার ওড়না দিয়ে শামীমের কপালের ঘাম মুছে দেয়। শোন, আমার কথা যদি না শুনিস তো তোর অবস্থা আরও খারাপ করে দিব, বলে দিলাম। তোর কথা শুনে চললে কি আমার পেটে ভাত যাবে? তৃপ্তি, পুতুল, সোহাগী এদের পড়াশোনা খাওয়ারটাকে কে দিবে? নিজের কথা কি কখনো ভাবি না তুই? কে বলে নিজের কথা ভাবি না? নিজের কথা ভাবি দেখেই তো আজও কত সুন্দর করে বেঁচে আছি। এটাকে সুন্দর করে বেঁচে থাকা বলে? এর চেয়ে তো রাস্তার মানুষেও ভালো করে থাকে। চাঁদ, তুই কি আমার বলা সব কথা ভুলে গেছিস? দেখ চাঁদ, আমার আগের জীবনের চেয়ে এই জীবনটা অনেক ভালো। এখানে বাবা মা ভাই বোন, তুই, বাদল, ননি, গোপাল, তৃপ্তি, পুতুল, সোহাগী, এখানে যারা কাজ করে তারা সবাই আমাকে ভালোবাসে। শুধু তোর বাবা মা ভাই বোন বাদের বাকি সবাই। বাদ দে এসব কথা। এখন বল, এখানে থাকলে কি ওদের পড়াশোনা খরচ টাকা দিতে পারবো? আমি দিব, তবুও তুই এখানে বসে থাক। আমার জন্য তুই কেন ওদেরকে টাকা দিবি? আর তোর তো নিজের পরিবার আছে, তাই না? এবার চাঁদ শামীমের কাছ থেকে উঠে একটু সামনে এগিয়ে গিয়ে মুচকি হাসতে লাগলো। তারপর বড় একটা নিঃশ্বাস নিয়ে শামীমের কাছে ফিরে এসে, তোর মতো আমিও এতিম, তোর মতো আমারও বাবা মা কেউ নাই, তবুও তো তুই তোর বাবা মাকে অলৌকিকভাবে পেয়ে গেছিস, আমার তো সেটাও নাই। কি বলিস তুই? তাহলে কোথায়, কার কাছে থাকিস তুই? আমার ধর্ম কি আমি নিজেও জানি না। সিলেটের এক পাহাড়ে নাকি আমাকে একজন পায়, তিনি আমাকে সেখানকার একটা এতিমখানায় রাখে। যখন আমার বয়স 9 বছর তখন সেই এতিমখানার এক শিক্ষক গভীর রাতে তার রুমে ডেকে নিয়ে গিয়ে আমার সাথে খারাপ কাজ করতে চায়। কিন্তু স্বামী, বিশ্বাস করো, তাকে আমি বাবার মতো জানতাম, কিন্তু তিনি আমার সাথে এইসব করার জন্য উঠে পড়ে লাগে। আমি তার শক্তির কাছে প্রায় হার মানতে ধরেছিলাম। আমার ভাগ্য ভালো ছিল বলে সে যাত্রায় বেঁচে যাই ফজরের আজানের কারণে। এরপর প্রায় আমার সাথে জোর করা ধস্তাধস্তি করা শুরু করতো যখন কেউ থাকতো না। একদিন আমি এতিমখানার সুপারকে বিচার দিই, তিনি বিচারও করেন, কিন্তু এতে যেন সেই শিক্ষক আমার উপর আরও রেগে যায়। তাই একদিন আমাকে মনে করে আমার পাশে যে আমার মতো আর একটা মেয়ে থাকতো তাকে তুলে নিয়ে গিয়ে। চাঁদ আকাশের দিকে তাকিয়ে সূর্যটা দেখতে থাকলো আর কাঁদতে লাগলো। শামীম চাঁদের পিঠে হাত দিয়ে, তারপর কি হলো চাঁদ? সেদিন বিকেলেই এক কাপড়ে সেখান থেকে চুপিসারে পালিয়ে আসি। তারপর সিলেটে এক বাসায় কাজের মেয়ে, কাজ নেই সেখানে। প্রথম দিনের দিনগুলো ভালোই যেতে লাগলো। যখন আমার বয়স 15 বছর তখন একদিন আমি গোসল করতেছিলাম। সেই সময় যার বাসায় কাজ করি তিনি দরজার ফাঁক দিয়ে আমার ভেজা শরীর কুকুরের মতো জিভ বের করে দেখতে থাকে। অবশ্য শরীরে কাপড় ছিল আমার। তার কিছুদিন পর রাতে যখন আমি ঘুমিয়ে আছি, হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমার গায়ের উপর শুয়ে আমাকে এক হাত দিয়ে মুখ চেপে ধরেছে আর এক হাত দিয়ে আমার জামা আর পায়জামা খোলার চেষ্টা করতেছে। আমার যখন হুঁশ এলো, ঘরের ডিম লাইটের আলোতে দেখতে পেলাম সেটা মালিকের ছেলে। অনেক কষ্টে তাকে সরিয়ে দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। সে আমাকে হুমকি দেয়, তার কথায় রাজি না হলে সে আমাকে তার টাকা চুরি করার দায়ে জেলে দিবে। আমি সেদিন রাতে সেই বাসা থেকে পালিয়ে যাই। তারপর এখানে আসছো, তাই না? তো না, তারপর একটা ছোট হোটেলে রান্না করার চাকরি নেই, কিন্তু সেখানে খেতে আসা মানুষগুলো আমাদেরকে বাজেভাবে তাকিয়ে থাকতো। আর দোকানের মালিককে বলল এর ভাড়া কত। একদিন তো হোটেলের মালিক এলাকার প্রভাবশালী ব্যক্তির কাছে আমাকে বিক্রি করার কথাও বলেছিল। সেটা শুনতে পাওয়ার পর আমি কোনো রকমে ইট পাথরের শহরে আসি। এখানে এসেও
পথে ঘাটে অনেক মানুষের লালসার শিকার হতে ধরেছিলাম। একদিন বাদলদা আর ননী গোপাল আমাকে বাঁচিয়ে নিয়ে এখানে চাকরি দেয়, আর এখানে কাজ করতে গিয়েও ডাক্তার আর ওয়ার্ড বয় এবং নার্স আমাকে কুপ্রস্তাব দেয়। আমার থেকেও দেখি তোর অনেক কষ্ট রে চাঁদ। এত কষ্ট বুকে চেপে রেখে তারপরও কেমন করে হাসি মুখে থাকিস? আমি যে মেয়ে মানুষ। আচ্ছা শামীম, আমার গায়ের চামড়া তো কালো, তারপরও কেন মানুষ আমাকে তাদের বিছানার সঙ্গী করতে চায়? কই, কেউ ভালো তো আর বাঁচতে চায় না, সবাই শুধু এই শরীরটা চায়। আচ্ছা, শরীর ক্ষুধাটা বড় ক্ষুধা নাকি পেটের ক্ষুধাটা? চাঁদ, তুই কিন্তু কালো না শ্যামলা, আর তোর চেহারার মাঝে একটা আর্ট আছে যা যে কোনো ছেলেকে পাগল করে দিতে পারে। দেখ, আমি আজ প্রায় 6 বছর এখানে ধরে এই শহরে এই হাসপাতালে আছি। মানুষ কেমন তা চিনে গেছি। যাদের জন্মের ঠিক নেই তারাই মেয়েদেরকে পণ্য ভেবে বিছানায় নিতে চায়। যারা কখনো অভাবের মুখে পড়ে নাই তারাই শুধু দেহ খুঁজে, সেটা ছেলে হোক বা মেয়ে। আমরা গরিব, আমরা জানি ক্ষুধার যন্ত্রণা কি। মানুষের শরীরের চামড়া কি সারা জীবন এক থাকবে? রূপ যৌবন কি এক থাকবে? যে মানুষগুলো এই সব কাজ করতে চায় তাদের ঘরেও তো মা বোন আছে, তাদেরও তো সন্তান হবে। যখন তাদের আপনজনের সাথে কেউ এমন করবে তখন সেই ব্যক্তিগুলো কি সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবে, নাকি মরার ভয় কি নাই? চাঁদ, যদি ভাবতো তাহলে এমন কাজ কখনো করতো না। অনেক ছেলে মেয়েকে দেখি নায়ক নায়িকার মতো করে বের হচ্ছে, তাদের নামাজ সম্পর্কে বললে তারা কিছুই বলতে পারবে না। অতএব এসব বাদ দে, চল কাজ করি। চুপ করে এখানে থাক, আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসতেছি। চাঁদ শামীমকে সেখানে রেখে স্যারের কাছে ছুটি নিতে গেল। ছুটি নিয়ে আসার সময় চাঁদ, একমাত্র তুই পারবি স্বামীকে শক্ত করতে, তুই পারবি তাকে এই পৃথিবীতে চেনাতে। চাঁদ, এখানে আমরা যারা কাজ করি সবাই চাই তুই শামীমকে বিয়ে কর আর শামীম বোকা থেকে চালাক করে দে। কোন সমাজের মানুষ কেমন করে চলে, কেমন করে কথা বলে, কেমন করে ওঠা বসা করে সব করিয়ে দিবি। তুই তো আর তাকে লেখাপড়া শেখাতে পারবি না, তবে বাকি কাজগুলো তো করতেই পারবি। দোয়া করো দাদা, আমি যেন সব করতে পারি। ভগবান তো মঙ্গল করবে চাঁদ। সেখান থেকে চাঁদ আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত ঘোরার পর চাঁদকে ওর বস্তি পর্যন্ত এগিয়ে দিয়ে বাসায় চলে যাই। গিয়ে দেখি ফয়সাল আর ওর বন্ধুগুলো বাসার ভেতরে মদ খাচ্ছে, আর সাথে মুরগির আর ডিম চিপস এসব খাচ্ছে। কিন্তু এসবের কিছুই চেনে না শামীম, আর বাসাতেও কেউ নাই। শামীমকে দেখে ফয়সালের মাথায় খারাপ বুদ্ধি চাপে, তাই সে আর তার বন্ধুরা মিলে শামীমকে জোর করে মদ খাইয়ে দেয়। আর সেই সময় ফয়সালের বোন, দুলাভাই, মাম্মি, ড্যাডি সবাই আসে। এসে দেখে শামীমের হাতে মদের বোতল, আর শামীমের পুরো শরীর থেকে মদের গন্ধ আসতেছে। দেখো মা, তোমার ছেলের কাণ্ড। যে বাতাসে জীবন কেউ এ ধরনের কাজ করে নাই, সে বাতাসে তোমার গুণধর ছেলেছি। তোমার ঘরে আরো ছেলে মেয়ে আছে, এর কারণে যদি তারাও এমন হয়। তোর কি একটুও আক্কেল জ্ঞান নাই? এতদিন অনেক কিছু করেছিস, অনেক আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করো, সাথে ঠিকভাবে কথাও বলতে পারিস না, সব সময় মূর্খের মতন থাকতে। আর আজ এসব কি? এতদিন মনে করেছিলাম তুই সত্যি বোকা, তাই এমন করিস। কারো চলা, কথা বলা, সম্মান, আদব কায়দা এসব জানিস না, তাই কোনো বলি নাই। কিন্তু আজ প্রমাণ করে দিলি রাস্তার কুকুর কখনো মানুষ হয় না। এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি। আর শোন, এই বাসায় কেউ কখনো মরে গেলেও আসবি না বলে দিলাম। শামীম ওর মায়ের কথা শুনে অবাক। শামীম এতদিন শুনেছে সন্তান যত বড় অপরাধ করুক না কেন মা কখনো সন্তানকে তার কাছ থেকে চলে যেতে বলে না, কিন্তু আজ তার উল্টোটা হলো। শামীম আর কাউকে কোনো কিছু না বলে নিজের ঘরে গিয়ে তার প্রয়োজনীয় সব কিছু ব্যাগে ঢুকিয়ে কাউকে কোনো কিছু না বলে শুধু তার ভাই বোনগুলোর দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে আসে আবার আগের জায়গায়। শামীমকে আবারও আগের জায়গায় দেখে বাদল, ননী, গোপাল খুব খুশি হয়েছে। পরের দিন সবাই জানতে পারে আবারও শামীম এখানেই থাকবে, আর সবাই এতে করে অনেক খুশি।
যারা বয়স্ক পুরুষ আছে তারা সবাই শামীমকে বাবার ভালোবাসা দেওয়া শুরু করলো। যারা বয়স্ক মহিলা আছে তারা শামীমকে মায়ের ভালোবাসা দেওয়া শুরু করে দিল। আর চাঁদ শামীমকে কোথায় কিভাবে চলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, নিজের মাঝে কিভাবে ভাব ধরে থাকতে হবে তার সব কিছুই শিখিয়ে দিয়েছে। কি বস, এখন কি আপনার মনে কোনো কষ্ট আছে? যেখানে তোর মতো ভালো একটা মেয়ে আছে সেখানে কষ্ট থাকতেই পারে না। এখন চল না, বিয়েটা করে ফেলি। সব সময় তো এসব কথা ভালো লাগে না। বারে, আমার বুঝি ইচ্ছে করে না তোর ঘরের বউ হতে, তোকে আদর করতে, তোর সন্তানের মা হতে? ছি, কি মেয়ে রে তুই! এসব কথা কেউ এভাবে বলে? তোর দিকে লাজ লজ্জা কিছুই নাই? যাকে ভালোবাসি তার কাছেই বলেছি, অন্য কাউকে তার বলি নাই বস। আমি কি বলেছি তোকে আমি ভালোবাসি? আর আগে তো সারা বলতি, এখন বস বলতেছিস কেন? ভালোবাসার কথা মুখ দিয়ে বলতে হয় না, অনুভবে বুঝে নিতে হয়। আর আমি যেহেতু তোকে পেয়েছি সেহেতু এটাও জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু মুখে বলতে চাইছিস না। আগে তোকে পছন্দ করতাম, তাই শালা বলতাম। এখন তোকে বিয়ে করলে তুই হবি বাসার প্রধান, তাই এখন থেকেই বস ডাকা অভ্যাস করতেছি। তোকে আমি করব বিয়ে? কখনোই না, বুঝলেই? সেটা দেখা যাবে, যা এখন গিয়ে তোর কাজ কর। শামীম ওর জায়গায় গিয়ে কাজ করতে থাকে, আর এই সুযোগে চাঁদ সব কাজের লোককে একখানে করে। তোমরা তো সবাই জানো শামীমকে কতটা ভালোবাসি আমি, কিন্তু মেয়ে মানতে রাজি হচ্ছে না। তাই তোমাদের যাদেরকে শামীম মা বাবা বলে ডাকে তারা শামীমকে যেভাবে পারো রাজি করাও, বুঝলে? চাঁদ একদম ঠিক কথাই বলছে। চাঁদ, তোকে চিন্তা করতে হবে না, কাকা কাকি রাজি করাবে শামীমকে। কি গো কাকি, শামীমকে রাজি করাতে পারবে না? তোরা শুধু আজকে দেখবি কিভাবে রাজি করাই। আর ননীগোপাল বাবা, তুই একটু কষ্ট করে স্বপন স্যারকে ডেকে নিয়ে আয়। আর বাদল, তুই আমার ছেলেটাকে। ননী গোপালকে, ডাক্তার স্বপনকে আর বাদল শামীমকে ডেকে নিয়ে আসলো। আজ সবাই হঠাৎ একখানে কেন? কারো কি কোনো সমস্যা হয়েছে নাকি? তোর জন্য আজ এত কিছু হয়েছে। মা, আমি আবার কার কি করলাম বলবে তো নাকি? তুই আমাকে মা বলে টাইপবি না। আমি যদি তোর নিজের মা হতাম তাহলে আমার কথা ঠিকই শুনতি। এটা কেমন কথা মা? আমি তো তোমার বাবার সব কথাই শুনি, তাই না বাবা? কোথায় আমার কথা শুনেছিস তুই? কোনো কথাই শুনিসনি। বলো কি করতে হবে আমাকে? আগে তোর বাপের আর আমার গা ছুঁয়ে কথা দে, আমরা যা বলবো তাই শুনবি। এই যে তোমাদের দুজনের গা ছুঁয়ে কত দিলাম, বলো এবার কি কাজ করতে হবে? তোকে চাঁদকে বিয়ে করতে হবে। এবার হাসতে হাসতে বলতে লাগলো মা বাবা, তোমরা দেখি চাঁদের মতোই বোকা। আমি নিজেও কখন কবে থেকে চাঁদকে ভালোবাসা শুরু করেছি তা নিজেও জানি না। তবে এতটুকু জানি, চাঁদ আমার সাথে যতক্ষণ ছিল, যতক্ষণ আমাকে ভালো মন্দ শিখিয়েছে, ততক্ষণ মনে হতো চাঁদ ছাড়া আমি আর চলতে পারবো না। চাঁদ যেভাবে আমার পাশে থেকেছে, যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, তাতে করে আমি এমনিতেই চাঁদের উপর দুর্বল। আর চাঁদের সাথে থাকতে থাকতে আমি চাঁদকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। চাঁদ কখনো আমাকে ছেড়ে যাবে না তার প্রমাণ অনেক আগেই পেয়ে গেছি। তাহলে এতদিন বলিস নাই কেন তুই চাঁদ? আগে বললে তো সব মজা শেষ হয়ে যায় মা। আর চাঁদ, তুই না আমাকে পড়তে জানিস, তাহলে এত কিছু করার কি দরকার? তুই তো একেবারের জন্য আমাদেরকে ভালোবাসার নজরে তাকাস না, সব সময় সম্মানের চোখে তাকাস। তাহলে কেমন করে বুঝবো কবে থেকে ভালোবাসা শুরু করেছিস আমাকে? আর তোকে কতবার ভালোবাসি বলেছি, তুই তুই তার উত্তর জানিস না বা পারবো না, এটাই বলেছিস। যাকে ভালোবাসি তাকে যদি প্রথমে সম্মান করতে না জানি, তাহলে তার প্রতি সারা জীবন ভালোবাসা থাকবে কেমন করে? তোকে ভালোবাসার আগে তোকে প্রথমে আমি সম্মান করি, আর তার বিনিময়ে তো তোর কাছ থেকে সত্যিকারের মন থেকে ভালোবাসাটা পাবো। তখন তুই নিজে আমাকে তোর মন প্রাণ উজাড় করে ভালোবাসবি, বুঝলি? এমনিতেও তোকে আমি মন প্রাণ উজাড় করেই ভালোবাসি। আর তোর মতো ছেলেদেরকে মেয়েরা ভালোবাসে, বুঝলি? যে ছেলে মেয়েদেরকে সম্মান দিতে জানে তাকেই তো মেয়েরা পছন্দ করে। এখানে আরো অনেক কিছু আছে, কথাগুলো একটু দেখে শুনে বলো, বুঝলে? চাঁদ, এসব বলার আরো সময় পাবি। এখন বল, কবে তোরা বিয়ে করতে চাস?
আমার আজকে হলেই তো ভালো হয়। তুই কি বলিস শামীম? আমি এখন বিয়ে করতে চাইতেছি না, আরো কিছুদিন যাক, হাতে বেশি করে টাকা পয়সা হোক, নিজে একটা ভালোবাসা নেই, তারপর। আমি রাজি, আমার কোনো সমস্যা নাই, তবে আমাকে এখান থেকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। ঠিক আছে, আর তোমাকেও কিন্তু বেশি বেশি ভালোবাসতে হবে আমাকে। তার আর বলতে হয় নাকি? সেখান থেকে সবাই যে যার মতো কাজে চলে গেল। চাঁদ আমাকে আগের থেকেও বেশি ভালোবাসে, বেশি খেয়াল রাখে, এখন তো দিনে রাতে প্রায় আমার কাছেই থাকে। শামীমকে তার নিজের হাত দিয়ে খাইয়ে দেয়। শামীমকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যায়। হয়তোবা ধনী বড়লোকদের মতো করে বের হতে পারে না, তবে সাধ্যের মতো যা হয় তাই। তবে ধনী বড়লোকদের চেয়ে এদের ভালোবাসার বিশ্বাস আছে। এরা তাদের ভালোবাসাকে সম্মান করে পবিত্র রেখেছে। শামীম প্রায় সময় অন্য ব্যক্তিদের কাজে সাহায্য। দুপুরে খাবার সময় শামীম সব বয়স্ক পুরুষ মহিলাকে খাইয়ে দেয়, যাদেরকে মা বাবা বলে ডাকে তারা ব্যতীত। শামীম প্রতি মাসে পুতুল সোহাগী তৃপ্তি এদেরকে টাকা দেয় তাদের পড়াশোনা আর খাওয়ার জন্য। শামীম অল্প কিছু টাকা এতিমখানায় আর মসজিদে দান করে। শামীম প্রতিদিন চাঁদের ফোনে তৃপ্তির সাথে কথা বলে আর প্রতিদিনের সব কথা তৃপ্তিকে বলে। ভাইয়ের এত খুশি আর সুখ দেখে তৃপ্তিও অনেক খুশি। সে এতদিন আল্লাহর কাছে প্রার্থনা করত তার ভাই যেন একটু সুখে থাকে। শামীম মাঝে মাঝে চাঁদকে ওর আব্বার কথা বলে আর কাঁদে। দেখতে দেখতে ঢাকা শহরে শামীমের 2 বছর চলে গেল। এর মাঝে তৃপ্তি বেশ কয়েকবার রংপুর থেকে ঢাকা এসেছিল। শামীম, চাঁদ, তৃপ্তি সেদিন একসাথে তৃপ্তিদের বাসাতে ছিল। আর কিছুদিন পর চাঁদকে বিয়ে করবে শামীম। সবকিছু ঠিক করে ফেলেছে শামীম। তো একদিন রাতে শামীম ঢাকা শহরের একটু দূরে একটা লাশ নিয়ে আসার জন্য যায়। লাশ নিয়ে আসার পথে হঠাৎ করে ননি গোপালের খুব জোরে প্রস্রাবের চাপ দেয়। তাই গাড়ি রাস্তার একদিকে সাইড করে ননি গোপাল প্রস্রাব করতে যায়। হঠাৎ করে একটা মেয়ের গলার আওয়াজ শোনা যায়, বাঁচাও বাঁচাও করে। শামীম, ননি, গোপাল, বাদল, চাঁদ সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায়। কিছু দূর সামনে গিয়ে দেখতে পায় একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আর তার আশেপাশে কিছুই নাই, কোনো জনমানব নাই। আর সেই বিল্ডিং থেকে বাঁচাও বাঁচাও চিৎকার করতেছে একটা মেয়ে। ওরা 4 জন দৌড়ে সেই বিল্ডিংয়ে ঢুকলো। ঢুকে দেখে 7টা ছেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। ওরা 3 জন গিয়ে ছেলেগুলোকে প্রথমে হাত দিয়ে সরিয়ে দেয়। তারপর মেয়েটাকে দেখে শামীমের বুক ছ্যাদ করে ওঠে। ওরা 3 জন মিলে 7টা ছেলেকে সরিয়ে দিয়ে দেখে মেয়েটা আর কেউ নয়, শামীমের বোন ফারজানা। আর ওই 7টা ছেলের মধ্যে একজন মুগ্ধ, আর সেদিনের 3টা ছেলেও আছে সাথে। শামীম তার বোনের শৈলীর দিকে তাকিয়ে দেখে গায়ের জামা এলোমেলোভাবে ছিঁড়ে গেছে, মানে প্রায় ফারজানার শরীর দেখা যাচ্ছে। শামীম দ্রুত তার গায়ের শার্ট খুলে ফারজানাকে পরিয়ে দিল, আর ফারজানা শামীমের পেছনে লুকালো। আর শামীমের গায়ে থাকা টি শার্টটা খামচে ধরেছে। ওই 7 জন এবার শামীম আর ওর বন্ধুকে মারার জন্য এগিয়ে আসলে বাদল আর ননি গোপাল পকেট থেকে ছুরি বের করে সামনে ধরল। আসলে বাদল আর ননি গোপাল কোনো লাশ আনতে গেলে সাথে করে প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়। ছুরি দেখিয়ে ছেলেগুলো পিছিয়ে গিয়ে বলতে থাকে, দেখ, সেদিন তোকে ওই মেয়ে ওর পায়ের হিল খুলে মেরেছি। আয় তোরাও আমাদের সাথে যোগ দে, আজ ওই শালির দিমাগ ভেঙে দেবো। মুগ্ধর এমন কথা শুনে ফারজানা শামীমকে আরো শক্ত করে চেপে ধরল। আর ফারজানা যে অনেক আতঙ্কে তা বোঝাই যাচ্ছে, তার হাত পা পুরো কাঁপছে। মুগ্ধের এমন কথা সহ্য হলো না শামীমের, তাই সে পড়ে থাকা বাঁশের লাঠি হাতে নিয়ে মুগ্ধকে মারতে লাগলো আর বলতে থাকলো, বোন হয় আমার, মায়ের পেটের আপন বোন, তোর কত বড় সাহস আমার বোনের শরীরে হাত দিস? তোকে তো সেদিনই পেটাতাম, কিন্তু আমার বোন তোকে ভালোবাসে বলে বেঁচে গিয়েছিলি। আজ তোকে আর তোর বন্ধুদের কেউ বাঁচাতে পারবে না। শামীমের মুখে বোন কথা শুনে বাদল আর ননি গোপালও বাকিগুলোকে ছুরি দিয়ে এলোপাথারি কোপ শুরু করে দিয়েছে। অনেকের ছুরির কোপে হাত, পেট, পিঠ কাটা গিয়েছে। সেখান থেকে সে 3টা ছেলে ভয়ে পালিয়ে গেল। বাকি 4 জন সেখানে মার খেয়ে পড়ে রইল। ভাই, আপনাদের পায়ে পড়ি, আমাদেরকে আর মারবেন না, অনেক কষ্ট হচ্ছে, প্রাণটা বুঝি বেরিয়ে যায়। এমনভাবে না মেরে একেবারে মেরে ফেলুন, তবু আর এমনভাবে মারবেন না আমাদের। আপনাদের ছুরির আঘাতে অনেক জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে, সহ্য করতে পারছিস না, প্লিজ বাঁচান আমাদেরকে ভাই। তোরা একটাও বাঁচবি না। তোরা সেদিন আমার বোনের সাথে অনেক খারাপ কিছু করতে চেয়েছিলি, আর আজ তো তোদের কারো রেহাই নাই। এবার বল, কেন আমার বোনের সাথে প্রেমের নাটক করে এমন করলি? ভাই, আমি আপনার বোনকে কোনোদিনও ভালোবাসিনি,
আপনার বাবা আমার বাবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, তাই তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছে। আর সেদিনও আপনার জন্য আপনার বোন বেঁচে গেছে। তোর বাবার কি সব ভালো ব্যবসার প্রতিষ্ঠান ছিল নাকি ভেজাল? কিছু ভেজাল, কিছু ভালো। আর যদি তোদের কারুর বোনের সাথে এমন হতো তখন এই শামীম এই বলদ চল, এদের মতো জানোয়ারকে কেউ বাঁচাবি না, এদের মতো জানোয়ার এখানেই পড়ে মরুক, তোরা চল। ভালো মানুষকে সাহায্য করতে হয়, জানোয়ারকে না। নিজেরা যেমন করে শামীমের বোনকে নিয়ে এসেছে ঠিক সেইভাবেই যাবে এরা। ওরা নিচে চলে আসলো মুগ্ধ আর তার বন্ধুদের সেই বিল্ডিংয়ে রেখে। শামীম, বাদল, ননি, গোপালকে আসতে দেখে চাঁদ অ্যাম্বুলেন্স থেকে দৌড়ে ওদের কাছে আসলো। কি হয়েছিল ওখানে? শামীমের বোনকে ওর বয়ফ্রেন্ড আর ওর বন্ধুরা মিলে ধর্ষণ করতে চাইছিল। তাহলে এটাই ফারজানা শামীম? এই ফারজানা। আপনি আমাকে কি করে চিনলেন? ননদিনী, আমি তোমাকে চিনব না তা কি হয়? তোমাদের সবার কথা আমরা এখানে যারা আছি তারা জানি, আর সব কিছুই শামীম আমাকে বলেছে, বুঝেছো? শামীমটা আবার কে চিনলাম না তো। চাঁদ এবার আমাকে দেখিয়ে দিয়ে বলল, ভাইয়া নাম তো ফারদিন। ওটা তোমার বাবা মায়ের দেওয়ানা, আর এটা ওর আব্বার দেওয়ানা। ভাইয়া আমাকে প্লিজ বাসায় নিয়ে আয়, আমার খুব ভয় করতেছে। সত্যি তখনও ফারজানার হাত পা কাঁপতেছিল, আর ফারজানা তখনও শামীমকে ধরেছিল। শামীম বুঝতে পেরে বাদলকে বলল, বাদল দাদা, ম্যাডামকে ওনার বাসায় পৌঁছে দিয়ে এসো, আর আমার বিষয়ে কোনো জানতে চাইলে বলো না। ভাইয়া আমাকে ম্যাডাম বলতেছিল কেন? কাজের ছেলে আমি, মালিক মালকিন আর তাদের ছেলে মেয়েকে স্যার ম্যাডাম বলা আমার পুরনো অভ্যাস। ম্যাডাম আর কোনো না বলে বাদল দাদার সাথে যান। শামীমের এমন কথা শুনে ফারজানা মাথা নিচু করে ফেলল। যে মেয়ে নিজের ভাইকে কাজের ছেলে খ্যাত বলতে পারে, যাকে দেখে খাবার টেবিল থেকে বমি করে তার গায়ের গন্ধে আজ তার দেয়া পোশাক দিয়ে নিজের ইজ্জত ঢেকে রেখেছে, যাকে ছোট লোক বলে নিজের পায়ের জুতো খুলে মেরেছে, আজ সেই তাকে খারাপ মানুষের হাত থেকে বাঁচিয়েছে। ফারজানার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আপন বড় ভাইকে সে কিভাবে না অপমান করেছে, কখনো নিজের বাড়িতে, কখনো বাইরে, কখনো বা নিজের আত্মীয় স্বজনের কাছে। ফারজানা বাদলের সাথে যাচ্ছে আর বারবার পেছনে ফিরে দেখতেছে, হয়তো শামীমের কাছে ক্ষমা চাইবে। গাড়িতে ওঠার পরও ফারজানা বারবার শামীমকে দেখতে থাকলো, যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত দেখলো। ছোট বোন হয় এইভাবে কেউ বলে? আমি আর কারো মায়ায় পড়তে চাই না চাঁদ, আমার জীবনে এখন তোরা বেশি প্রয়োজন, বুঝলি? তারপরও শামীম, আমি নিজে তোমার বোনের চোখে লজ্জা আর ভয় দেখেছি। হয়তোবা সাহস করে তোকে জড়িয়ে ধরে বা তোর পায়ে পড়ে ক্ষমা চাইতে পারলো না। চাঁদ এসব বাদ দিয়ে চল, এমনিতে অনেক দেরি হয়ে গেল। চলেই তো যাচ্ছি, তবুও নিজের বোন তোর, পারতি না ক্ষমা করে দিতে? চাঁদ তুই ভালো করে জানিস আমি কখনো কারোর উপর রাগ করে থাকি না, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, অনেক আগেই সবাইকে ক্ষমা করে দিয়েছি। তাহলে ম্যাডাম বলি যে? এরা শহরের মানুষ, এত শত বিপদে পড়লেও এদের অহংকার দিমাগ যায় না, এদের কোনো লাজ লজ্জা বোধ নাই, তাই ম্যাডাম বলেছি, যদি শুধরায়। সত্যি শামীম, তুই একটা মানুষ, তোকে স্যালুট বস। হয়েছে, আর আধিক্যতা দেখাতে হবে না, এবার চল। ওরা আর কোনো কথা না বলে চলে আসলো। ওরা আসার কিছুক্ষণ পর বাদল আসলো। শামীম, তোর বোন তো পুরো রাস্তা আমাকে পাগল করে ছেড়ে দিয়েছে। কেন ভাই, আপনাকে আবার কি করলো? ভাইয়া কি করে, কোথায় থাকে, আমি ভাইয়ার সাথে অনেক অন্যায় করেছি, সে কি আমাকে ক্ষমা করবে? আমাকে ভাইয়ার ঠিকানা দিন, আর কত কথা, আর পুরো রাস্তা তোর কথা বলছে আর কেঁদেছে। ধন্যবাদ ভাই, আপনাকে আর ননী গোপালকে। ধন্যবাদ কেন? আপনারা না থাকলে আমার বোনটার সম্মান বাঁচাতে পারতাম না। তোর বোন কি আমাদের বোন না পাগল? আজ যদি তোর বোনের জায়গায় আমার বা ননী গোপাল বোন থাকতো, তাহলে কি বাঁচাতি না তুই ওদেরকে? ভাই আপনার সত্যি অনেক বড় মনের মানুষ, যে এই শহরের বড় বড় ব্যক্তিদেরও নাই। নে হইছে, এবার চল, রুমে যেতে হবে। আমাকে বাসায় কে রেখে আসবে শুনি? কেন, শামীম তো আছে। তারপর চাঁদকে নিয়ে শামীম ও যেখানে থাকে সেখানে যেতে থাকলো।
রাস্তা দিয়ে দুজনে হেঁটে যাচ্ছে। হয়তোবা শহরের বড়লোকের ছেলে মেয়ের মতো ওরাও তো স্মার্ট না, তবু ওদের দুজনকে একসাথে এমন করে যাওয়া দেখলে যে কেউ হিংসা করবে। চাঁদ শামীমের হাতের ভেতর দিয়ে তার একটা হাত ঢুকিয়ে শামীমের কাঁধে মাথা দিয়ে ধীর গতিতে চলতেছে। দেখলে মনে হবে সদ্য বিয়ে করা স্বামী স্ত্রী। আচ্ছা, আমরা বিয়ে করার পর কি তোর বাবা মা মেনে নেবে আমাকে? দেখো চাঁদ, আমি তাদের সাথে থাকি না আর তাদের সাথে আমার যায় না। তোকে বিয়ে করে এখানে কিছুদিন থাকবো। তৃপ্তির ডাক্তারি পড়া শেষ হলে পুতুল আর সোহাগীকে ওর কাছে রেখে তুই আর আমি আব্বার কাছে চলে যাব। দেখবি আব্বা তোকে দেখলে অনেক খুশি হবে, কারণ তার গাদা ছেলেকে কেউ ভালোবেসে মানুষ করেছে এই মেয়েটা। আগে এটা বল, যদি তোর জন্মদাতা পিতামাতা আমাকে মেনে না নেয় তখন কি আমাকে ছেড়ে দিবি? তারা শুধু জন্ম দিয়েছে আর কোনো দায়িত্ব পালন করে নাই। আর আমি এমনিতেই মূর্খ, বোকা, সমাজের মানুষের সাথে মিশতে পারে না, তাই তোকে না মেনে নেওয়ার কিছু নাই। যদি তোকে মেনে না নেয় তাহলে আমি কেন তোকে ছেড়ে দেবো? তোকে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রয়োজন। তাদের মেনে নেওয়া না নেওয়াতে আমার কোনো আসে যায় না, বুঝলেই? আচ্ছা, বুঝলাম। আমাকে ভালোবেসে সারা জীবন তোর এই বুকে ধরে রাখতে পারবি তো? তোকে ভালোবেসে মরতে চাই। আগে মনে করতাম সুপ্রিয়া আমার জীবনের সবকিছু। আসলে প্রথম প্রেম না, শেষ প্রেম, সেটাই আমার কাছে সেরা। তবে এটা ঠিক, সুপ্রিয়ার জায়গাটা আমার যেখানে ছিল সেখানেই আছে। না তার প্রতি আমার ভালোবাসা কমেছে, না তার কথা মনে না করি। তাহলে আমি বুঝি পর সব সুপ্রিয়াকে দিয়ে দাও। সুপ্রিয়া তো আমার মনের একটা ভালোবাসা ছিল, তুমি তো আমার প্রাণের এই দেহের ভালোবাসা। তুমি তো আমার পুরা দেহ মন জুড়ে আছো। হ্যাঁ, আমি সুপ্রিয়ার ভালোবাসা বলতে পারি নাই, কিন্তু তার চেয়ে 1000 গুণ বেশি তোমাকে ভালোবাসি। সুপ্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে বলে তাকে ঘৃণা করব তা কিন্তু না। আজ তার কাছে ভালোবাসা শিখেছি বলে তোমাকে আমার কাছে পেয়েছি। আমি কিন্তু আগেও বলে রাখতেছি, বিয়ের 1 বছরের মধ্যে আমি বাচ্চা নেব, আর প্রথম বাচ্চাটা আমার মেয়ে চাই, বুঝলে? এত জলদি কেন মা হওয়ার ইচ্ছা? আর প্রথম সন্তান মেয়ে হবে ছেলে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। যদি জলদি বাচ্চা নেই, আমার জন্য না হলেও আমাদের বাচ্চার জন্য তাড়াতাড়ি কাজ থেকে আসবে, আর দ্বিতীয় কোনো মেয়ের কাছে যাবেই না। তখন তুমি আমাকে আর আমাদের বাচ্চাকে খুব ভালোবাসবে, আর আমি প্রতিদিন তোমার আশায় পানে চেয়ে থাকবো, চাতক পাখির মতো। যখন তুমি কাজ করে ক্লান্ত শরীরে বাড়িতে আসবে, তখন আমার শাড়ির আঁচল দিয়ে তোমার মুখের ঘাম মুছে দেব, তারপর পানির গ্লাস এগিয়ে দিব, পরে তোমার পুরা ক্লান্তি দূর করে দেওয়ার জন্য তোমার কপালে একটা চুমু দিব। বাপরে বাপ, এত কিছু করবে আমার জন্য? শোনো চাঁদ, তুমি ছাড়া আর কোনো নারী আমার ধারের কাছেও আসতে পারবে না। আমার এই হৃদয়ের সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য। তা আমি জানি, তবুও বলল, রাতে 1 প্লেটে 2 জন খাবো। তুমি আমাকে খাইয়ে দেবে, আমি তোমাকে খাইয়ে দেব। যখন আমি খুব রাগ করব, অভিমান করব, তখন তুমি আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলবে তোমার ভুল হয়েছে, আর আমি ক্ষমা করে দেব। আগে যেমন সুপ্রিয়া আপুকে নিয়ে সমুদ্রের মাঝে গিয়ে ঘুরে আসতে, তেমনি করে আমাকেও ঘুরতে নিয়ে যেতে হবে। অন্য মেয়েদের মতো আমার মাসে মাসে শাড়ি গয়না লাগবে না। যেই দিন তোমার কাছে সংসার চালানোর ব্যতীত অতিরিক্ত টাকা থাকবে, তখন আমার জন্য না হয় কম দামি কিছু নিয়ে এসো। তোমার সব কথা রাখার চেষ্টা করবো চাঁদ। তুমি শুধু আমার মৃত্যু না হওয়া পর্যন্ত পাশে থেকো, আর আমাকে তোমার মনের গভীর থেকে সেই ভালোবাসাটা দিও, যা পেলে সকল দুঃখ কষ্ট, মা বাবা ভাই বোন সবাইকে ভুলে থাকতে পারবো। ইনশাল্লাহ। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তোমার পিছু ছাড়তেছি না বস। আর তুমি আমার কাছ থেকে যা আশা করো তাই দিব বস তোমাকে। সে বিশ্বাসটা তোমার প্রতি আছে আমার চাঁদ। আমাদের ছোট্ট সংসারে যত অভাব অনটন থাকুক না কেন, কেউ কখনো কাউকে ছেড়ে যাব না। আমি যদি কোনো ভুল করি, আমাকে দরকার হলে মারবে, কাটবে, তবুও তাড়িয়ে দিও না। তোমাকে তাড়িয়ে দেওয়ার আগেই আমার যেন মৃত্যু হয়। এইসব মরার কথা আর বলো না, আমার খুব কষ্ট হয়। আমাদের সংসারে আমি, তুমি, তোমার আব্বা আর আমাদের বাচ্চা থাকবে, বুঝলে? আর আমাদের বাচ্চাকে আমি প্রথমে কোরআন শিক্ষা দেব, বুঝলে? তারপর ওরা যা হতে চায় তাই হতে দেব। দরকার হলে
তাদেরকে মানুষের মতো মানুষ করতে আমরা না হয় দুজনেই কাজ করব। তোমাকে বিয়ে করার পর কাজ করতে দিলে তো যত কষ্ট করা লাগবে আমি করব, তোমাকে করতে দেব না। আমি বাইরে কাজ করব আর তুমি আমার ঘর আর সংসার সামলাবে। তোমার একার টাকায় কি সংসার চলবে? যেহেতু গ্রামে থাকবো সেহেতু বেশি টাকা লাগবে না সংসার চালাতে। বিয়েতে কিন্তু আমি টকটকে লাল শাড়ি পরবো, আর সেটা তোমার নিজের টাকায় কেনা হওয়া চাই কিন্তু। আর তুমি সাদা পাঞ্জাবি আর পায়জামা পরবে, বুঝলে? তাই হবে আমার হবু বউ। এই বউ বলে ডাকো না একবার শুনি। জি না, এই ডাকটা বিয়ের পরেই দেবো, বুঝলে? আগে বললে বিয়ে নাও হতে পারে। তাও ঠিক বলেছ। এই যা, তোমার বাসায় চলে এসেছি। ভালোবাসার মুহূর্তগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন? হয়তোবা আরো তাড়াতাড়ি দুজন দুজনকে আপন করে পাওয়ার জন্য। একটা জিনিস খেয়াল করেছো তুমি? কি জিনিস? তুই থেকে দুজন দুজনকে তুমি করে বলতেছি। তাই তো, কখন যে তুই থেকে তুমিতে আসলাম নিজে জানি না। তুমি যাও, আমি তাহলে এবার যাই। বস, যাই বলতে নেই, বলতে হয় আসি। আচ্ছা আসি। চাঁদকে রেখে শামীম তার থাকার রুমে চলে আসলো আর ভাবতে লাগলো, চাঁদ আমাকে কতটা ভালোবাসে। ঠিক এইভাবে সুপ্রিয়া আমাকে চাইতো, হয়তোবা তার সাথে আমার যায় না বলে আমাকে আপন করে নেয়নি। কিন্তু সে যেখানে থাকুক, যার সাথেই থাকুক, সুখেই যেন থাকে। আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা, চাঁদকে যেন আমার জীবনসাথী হিসেবেই পাই। এভাবে আরো কিছুদিন চলতে থাকলো। একদিন গুলশানে একটা লাশ আনতে গিয়ে শামীম দেখে কিছু ছেলে মিলে একটা মেয়ে আর একটা ছেলেকে নিয়ে টানাটানি করতেছে, আর মেয়েটার সাথে বাজে কথা বলতেছে। ছেলেটাকে অনেকে আবার মারতেছে। মেয়েটার গায়ে যখন কেউ হাত দিতেছে তখন ছেলেটা গিয়ে সেই ছেলেগুলোকে মারতেছে। রাতের অন্ধকারে ল্যাম্পপোস্টের আলোতে বোঝাও যাচ্ছে না ছেলেটা যখন একাই গিয়ে তাদের মারতে গিয়েও ঠিকভাবে মারতে পারছিল না, তখন ওদের মধ্যে একজন ছেলেটা ছুরি দিয়ে মারতে যাবে। সেই সময় শামীম দৌড়ে গিয়ে সেই ছুরি হাত দিয়ে ধরে, আর শামীমের হাত কেটে যায় খানিকটা। আর শামীম যখন পিছনে ঘুরে থাকলো, শামীম পেছনে ঘুরে দেখে ওর ছোট ভাই ফয়সাল আর সেদিনে সেই মেয়েটা যে শামীমকে থাপ্পড় মেরেছিল। ছুরিটা হাতে দিয়ে ধরায় শামীমের হাতের তালুও অনেকখানি কেটে গেছে। শামীম তখন মেয়েটাকে আর ফয়সালকে ওর পেছনে করে দুহাত প্রসারিত করে সামনে দাঁড়ায়। তখন ছেলেগুলো শামীমের উপর খেপে গেল। শামীমকে যখন মারতে যাবে তখন শামীম দুহাত জোর করে বলতে লাগলো, ভাই আমার ছোট ভাইকে মারিয়েন না, কি অপরাধ করেছে আমাকে বলেন। শামীমের এমন কথা শুনে ফয়সালের সাথে আসা মেয়েটা খানিকটা অবাক হয়ে গেল। তোর ভাই এই মেয়েটা সহ আমাদের কাছে এসে গাঁজা আর হিরোইন নিয়েছিল, এখনো টাকা দেয় নাই। কত টাকা ভাই বলেন? 50,000 টাকা পাওয়া যায়। আমাকে শুধু 30 মিনিট সময় দিন, আমি আপনাকে দিয়ে দিতেছি। তাহলে তুই এখান থেকে কারো কাছ থেকে এনে দি। আচ্ছা। তারপর শামীম বাদলকে বলল ডক্টর স্বপনের কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য। বাদলকে ডক্টর স্বপনের কাছ থেকে টাকা নিয়ে আসে। শামীম বাদলের কাছ থেকে টাকা নিয়ে ছেলেগুলোকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ছেলেগুলো, ওনা তোমার বাসার চাকর? না, আমার ভাই হয়। সেদিন আমার সম্মানের কথা ভেবে নিজের ছেলের পরিচয় দিয়েছিলাম। আর সেদিন তোমার বন্ধুগুলোকে দিয়ে মেরে দিলে? আসলে ভাইয়া ছোট থাকতে হারিয়ে যায়, আর হঠাৎ একদিন সে আমার মাম্মিকে বাঁচায়। তারপর তাকে বাসায় নিয়ে আসার পর তার ছোটবেলার ফটো গলার চেন দেখে চিনতে পারে। কিন্তু ভাইয়া পুরো ক্ষেতের মতো আর বোকার মতো থাকতো। এই আর কি, মজা নেওয়ার জন্য সেদিন। বাস ফয়সাল, বুঝতে পেরেছি তুমি যা করছো তা মোটেও ঠিক করোনি। বুঝতে পারতেছি, আর আমাদের কারণে ভাইয়া আছে ঘর ছাড়া। মানে? ফয়সাল তো এখন সব বললো। নিজের মায়ের পেটের বড় ভাইয়ের সাথে কেউ এমন করে? ফয়সাল আর কোনো কথা বলতে পারে না। যখন মেয়েটার সাথে ফয়সালের কথা শেষ হয় তখন চারিদিকে তাকিয়ে দেখে শামীম কোথাও নেই। মেয়েটাকে নিয়ে আশেপাশে সব জায়গায় খোঁজে কিন্তু কোথাও পায় না। এদিকে শামীম সেখান থেকে চলে আসার পর, যার জন্য বাড়ি ছাড়া হলি তাকে আজ তুই এইভাবে সাহায্য করবি? ওদের মতো আচরণ করলে তো আমি ঠিক ওদের মতোই হয়ে যাব। তাই বলে তুই? থাক ওসব কথা এখন। দেখতে দেখতে আরো অনেক দিন চলে যায়। একদিন শামীম আর চাঁদ ঘুরতে গেছে। হঠাৎ দেখে রাস্তার মাঝে একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে আর রাস্তা দিয়ে সাই সাই করে গাড়ি যাচ্ছে। সবাই দেখতেছে কিন্তু কেউ বাচ্চাটাকে বাঁচাতে আসতেছে না।
তাই শামীম নিজে ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচায়। আর তখনই বাচ্চার বাবা মা চলে আসে। তারা ভয় পেয়ে গিয়েছিল আজ মনে হয় তাদের বাচ্চা আর জীবিত থাকবে না। আর বাচ্চার বাবা মা কেউ নয়, স্বয়ং শামীমের বড় বোন ফারিন আর নূর মোহাম্মদের। শামীম বাচ্চাটাকে ফারিনের কোলে দিয়ে হনহন করে সেখান থেকে চাঁদকে নিয়ে চলে যায়। ফারিন শামীমের যাওয়ার পথে চেয়ে থাকে, তাকে কোনো কথা বলার পর্যন্ত সুযোগ দেয় না। যার সাথে এত অন্যায় করেছিলি, দেখো সেই আজ আমাদের চোখের মনির প্রাণ বাঁচালো। আমি সত্যি আমার ভাইয়ের সাথে খুব অন্যায় করে ফেলেছি। শুধু অন্যায় না, তাকে তো মেরে ফেলতে পর্যন্ত চেয়েছিলে, সেই আজ আমাদের সন্তানকে বাঁচিয়ে দিয়ে গেল। তুমি ফারদিনকে ডাকো, ওর পায়ে ধরে হলেও আমি ক্ষমা চাইবো। সে এখানে আশেপাশে থাকলেই না ডাকবো? তাহলে ওকে খুঁজে বের করো। যেহেতু এখানে দেখেছি, তাহলে আশেপাশে কোথাও ফারদিন থাকেই, ওকে পেয়ে যাব। এখন চলো, লোকজন কেমন করে দেখতেছে। তারা সেখানে আর না থেকে গাড়ি করে ফারিনের বাবার বাসায় চলে আসে। ফারিন এসে ফয়সাল আর ফারজানাকে ডাক দেয়। আপু হঠাৎ এভাবে ডাকিয়েছে? আমরা মনে হয় ফারদিনের সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ আপু, বড় ভাইয়ের সাথে সত্যি আমার খুব বেশি অন্যায় করেছি। সেদিন আমাকেও সব বললো। আজ আমার মেয়েটাকেও নিজের জীবনের পরোয়া না করে বাঁচিয়েছে। ভাইয়াকে বাসা নিয়ে এসে ক্ষমা চাইবো। মাম্মি ড্যাড কে এমন কেউ কিছু বলিস না। যদি মাম্মি বা ড্যাড জানতে পারে তাহলে আমাদেরকেও এই বাসা থেকে চিরদিনের জন্য বের করে দিবে। এমনিতেই মাম্মি ড্যাড ফারদিনকে অনেক খুঁজেছে, ওর প্রত্যেকটা জন্মদিন তারা কেঁদে কাটিয়েছে। তাহলে আপু, বড় ভাইয়া খোঁজা শুরু করো। সেই দিন ওর সাথে ছেলেটাকে এত করে বললাম, তবুও বড় ভাইয়ের ঠিকানা দিল না। হ্যাঁ আপু, তাই করতে হবে। তোদের দুলাভাই খুঁজবে আমাকে বলেছে। আচ্ছা পাগল তো তুমি, এত রিস্ক নিয়ে কেউ কাউকে বাঁচায়? বাচ্চাটা আমার বড় বোনের, এমনিতে আমাকে হারিয়ে নাকি বাবা মা অনেক কেঁদেছিল। আর যদি আমার বোনের বাচ্চার কোনো কিছু হতো, তাহলে আমার বোনের কি হতো একবার ভেবেছো? কি বলে? তোমার বোনের বাচ্চা ওটা? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো একবার ভেবেছো? আমি কাকে নিয়ে থাকতাম? সব সময় অন্যের ভালো করো, উপকার করো, কই আমার জন্য তো কিছু করলে না কখনো। আরে পাগলি, আল্লাহ আছে মাথার উপরে, তিনি আমাদের কোনো ক্ষতি হতে দিবে না। আর কয়টা দিন যাক, তারপর না হয় তোমাকে বধূ করে ঘরে তুলবো। আর কতদিন? সব সময় তো বলো আর কিছুদিন আর কিছুদিন। তৃপ্তির ফাইনাল পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হলে ও যখন ঢাকায় চলে আসবে তখন দেখবে তোমাকে ঠিকই বধূ করে ঘরে তুলবো। সত্যি তো? 3 সত্যি। পরের দিন শামীম কাজে গিয়ে দেখে যাদেরকে মা বাবা বলে ডাকতো তারা সব কিছু গোছগাছ করে চলে যাচ্ছে। তাই শামীম ওনাদের কাছে এগিয়ে গেল। মা, তোমরা সবকিছু নিয়ে কোথায় যাও? বাবা, আমরা চলে যাচ্ছি। আসলে আমাদের ছেলের মাস্টারি চাকরি হয়ে গেছে, তাই সে আর আমাদের কাজ করতে দিবে না। তাহলে কাকে বাবা মা বলে ডাকবো আমি? জানি বাবা, তোর খুব খারাপ লাগছে, আবার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল? সারা জীবন কি এভাবে কাটাবো? আর আমার ছেলেটা আমাদেরকে আর কাজ করতে দিতে চাচ্ছে না। বাবা, তোর জন্য আমাদের খারাপ লাগছে, কিন্তু আমাদের যে কিছুই করার নেই। ঠিক আছে, যাও, তবে আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলবে কিন্তু তোমরা। ঠিক আছে বাবা, আর বাদলের নাম্বারটা তো আছেই। সাবধানে যেও তোমরা। তুইও সাবধানে থাকিস বাবা। তারা চলে যায়। শামীমের মনটাও খারাপ হয়ে যায়। আসলে নিজের কেউ না থাকলে যা হয় আর কি। এভাবে মন খারাপ করে থাকবে নাকি কাজ করবে? যে যাবার সে চলে যাবে, আর আমি তো আছি। আমি যদি কখনো চলে যাই তাহলে না হয় এমন করে মন খারাপ করিও না। চাঁদ, এমন কথা বলিও না। তুমি চলে গেলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি যদি সব সময় এমন মন খারাপ করে থাকো তাহলে আমিই চলে যাব। এই দেখো, আমি হাসতেছি, আর কখনো মন খারাপ করবো না। চাঁদ এগিয়ে এসে শামীমের গালে মুখে চুমু দিয়ে বলে, আমি চাই সব সময় তুমি হাসি খুশি থাকো।
তারা কাজে লেগে পড়ে। কাজ করতে করতে প্রায় সন্ধ্যার দিকে বাদল ওদেরকে জানায় বাড়িধারা থেকে একটা মেয়ের লাশ আনতে হবে। তাই তারা অ্যাম্বুলেন্সে করে সেই জায়গায় চলে যায়। গিয়ে দেখে আশেপাশে অনেক মানুষ ভিড় করেছে, 2-3টে পুলিশও আছে। লাশ নিতে যাবে এমন সময় শামীম আশেপাশের মানুষের মুখে কিছু শুনতে পেল, তাই দাঁড়িয়ে গেল। কিভাবে মারা গেল একটু বলবেন? কি আর বলবো ভাই, কেন যে বাবা মা তাদের মেয়ে টাকাওয়ালা স্বামীর সাথে বিয়ে দেয়। কেন, কি হয়েছে? আর বলবেন না ভাই, বিয়ে হয়েছে আজ 5 মাস হলো, এমন কোনো দিন নেই মেয়েটার গায়ে হাত তোলে না। প্রতিদিন যৌতুকের টাকা চায়। আবার ছেলেটা নেশা করে মেয়ে নিয়ে ফুর্তি করে। মেয়েটার সাথে তার শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ সবাই বাজে ব্যবহার করে। মেয়েটা তাদের সব অন্যায় মুখ বুজে সহ্য করে বাবার বাড়ি থেকে প্রায় 10 লক্ষ টাকা নিয়ে দিয়েছে। তারপরও তাদের মন ভরেনি। মেয়েটাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করে নিত। এই এলাকার সবাই সব দেখেছে। শেষে গতকাল রাতে মেয়েটাকে সবাই মারধর শুরু করে। আমরা মহল্লার মানুষ সবাই গিয়ে দেখি, ততক্ষণে মেয়েটা মরে গেছে। কি যে বলবো ভাই, এত মায়াবী চেহারা দেখলে অনেক মায়া হবে আপনার। সবাই মেয়েটাকে মেরে ফেলি পালিয়ে গেছে। লোকটা এসব কথা বলে একজনের কাছে চলে গেল। তখন শামীম মনে মনে ভাবতে থাকলো, একটা মেয়ে তার বাবা মায়ের কাছে রাজকন্যা, ভাইয়ের কাছে 7 রাজার ধন, আর এই সমাজের মানুষ কিনা এত খারাপ। একটা মেয়ে বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছেড়ে একটা অপরিচিত ছেলের সাথে সারা জীবন কাটানোর জন্য সবকিছু ছেড়ে আসে তার স্বামীর কাছে। সেই মেয়েটা নিরাপত্তা খুঁজে। আর সেই স্বামী যদি জানোয়ার হয়, তাহলে সেই মেয়েটা কার ভরসায় থাকবে? আর যদি এই শহরে না থাকতাম, তাহলে মানুষ চিনতে পারতাম না। আর মেয়েটার বাবাই বা কেমন? ছেলে টাকাওয়ালা, চাকরি করে বলেই কি সে ভালো? আরে বাবা, ভাত কাপড়ের জন্য কখনো কোনো মেয়ে মরে না, মরে তো ভালোবাসার অভাবে। মেয়েকে জন্ম দেওয়ার পর যদি তার সব শখ আহ্লাদ পূরণ করতে পারেন, তাহলে তার জন্য কেন একটা ভালো জীবন সাথী খুঁজবেন না? শপিং করতে গেলে 10টা দোকান ঘুরে একটা ভালো কাপড় যদি কিনতে পারেন, তাহলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কি একটা ভালো ছেলে খুঁজতে পারেন নাই? ছেলেটারও তো বোন আছে, তার বোনের সাথে যদি কেউ এমন করে, তাহলে? সেদিন লাশ নিয়ে ওরা চলে আসে। দেখতে দেখতে হাসপাতাল থেকে অনেককে চলে যেতে থাকলো। আসলে যাদের বয়স হয়েছে, কারো ছেলে মেয়ে কাজ করতে দেয় না, সেই কারণে একদিন কুলির বস্তিতে একটা মহিলার লাশ আনতে গেল। ওরা গিয়ে শোনে মহিলাকে তার ছেলে মেরে ফেলেছে, নেশা করার টাকা দেয়নি বলে। শামীম এই কথা শুনে আরো বেশি অবাক হয়ে যায়। একজন ছেলে হয়ে তার মাকে কেমন করে মারতে পারে? সমাজে কি এমনও কুকুর বসবাস করে যারা কিনা সামান্য নেশার টাকার জন্য নিজের গর্ভধারণে মাকে মারে? অনেকেই তো ফেসবুকে মাকে নিয়ে অনেক কিছু লেখে। তারা কি সত্যি তাদের মায়ের সাথে ভদ্রতা সুলভ আচরণ করে? অনেকে তো টিভিতে লাইভে গিয়ে মাকে নিয়ে অনেক কিছুই বলে। তাদের মা কোথায় থাকে? বৃদ্ধাশ্রমে। এই সমাজের মানুষ কতই না বৈচিত্র্যময়, কতই না মজার কথা বলতে পারে, কিন্তু নিজের মার সাথে যে ব্যবহার আচরণ করে, এই সমাজে এখনো এরকম নোংরা প্রকৃতির সন্তান আছে যারা নেশা করার টাকার জন্য মা বাবা, স্ত্রী, সন্তানের সাথে খারাপ ব্যবহার, এমনকি গায়ে পর্যন্ত হাত তোলে। দেখতে দেখতে তৃপ্তি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। সে আবারও ঢাকায় আসে। এখন শুধু তার রেজাল্ট আর ইন্টার্নি বাকি আছে। তারপর পুরো দমে একজন MBBS ডাক্তার হবে সে। তৃপ্তি আসার কথা চাঁদ জানতে পেরে শামীমকে নিয়ে তৃপ্তির বাসায় চলে আসে। আরে ভাইয়া ভাবি, তোমরা এই অসময়ে? এখনো ভাবি হইনি, আর তোমার ভাইও আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আর আমরা কি তোমার এখানে আসতে পারি না? কি যে বলো না ভাবি, কেন আসতে পারবে না? আর ভাইয়া, তুই এখনো কেন চাঁদ ভাবিকে বিয়ে করতেছিস না? এতদিন তোর অপেক্ষাতেই ছিলাম, এখন এসে গেছিস, এখন চাঁদকে আমি বিয়ে করব। তাহলে কালকে তোমাদের দুজনের বিয়ের কেনাকাটা করব, আর পরশু গায়ে হলুদ, তার পরের দিন বিয়ে। এই তো ননদিনীর মতো কথা বলেছ তৃপ্তি। তুই সবে আসলি, আর কিছুদিন যাক, তারপর না হয়। এতদিন আমার অজুহাত দেখিয়েছিস, এখন আর অন্য কোনো অজুহাত চলবে না। কি আর করার, বোন বলে কথা, শোনা তো লাগবেই। সেদিনটা তৃপ্তির বাসাতেই ওদের কেটে যায়। পরের দিন তৃপ্তি, চাঁদ আর শামীম মিলে বিয়ের কেনাকাটা করতে যায়। চাঁদের জন্য হলুদের দিন হলুদ শাড়ি, বিয়ের জন্য লাল শাড়ি, গলায় হার, নাকফুল, কানের দুল, তিতলি, আলতা, মেহেদি, মেকআপ বক্স, বিয়ে বাড়ি সাজানোর জন্য ফুল, বাসর ঘর সাজানোর জন্য ফুল, শামীমের জন্য শেরওয়ানি, পাগড়ি, রুমাল, আরও জামা কাপড় কত কি নিল তারা।
কেনাকাটা শেষ করে একটা নর্মাল রেস্টুরেন্টে ঢুকে হালকা কিছু খেয়ে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে ধরল। হঠাৎ করে একটা গাড়ি খুব স্পিডে শামীমের দিকে, সেই সময় চাঁদ শামীমকে সরিয়ে দিলে সেই গাড়ি চাঁদকে এমন জোরে ধাক্কা মারে চাঁদ সেখান থেকে প্রায় 20 হাত দূরে ছিটকে পড়ে, প্রায় উড়ে গিয়ে পড়ে। আর সাথে সাথে চাঁদের মাথা ফেটে যায় আর হাত পা প্রায় ভেঙে যায়, পুরো রাস্তা রক্তে ভিজে যায়। শামীম সেখানে স্তব্ধ হয়ে যায়, কি ঘটল সে বুঝতেই পারল না। চাঁদ ভাঙা ভাসিয়ে শামীমকে ডাকতেছে, ততক্ষণে চারিদিকে মানুষ ভেসে গেছে। সব মানুষ ইস আহারে করে কি হলো, মানুষ এমন করে গাড়ি চালায়। রেস্টুরেন্টের মানুষগুলো বলতেছে এই তো মাত্র খেয়ে বের হলো। শামীম আর থাকতে না পেরে দৌড়ে চাঁদের কাছে চলে যায়। খুব ইচ্ছা ছিল তোমার বউ হব, কিন্তু উপরওয়ালা আমাকে তা হতে দিল না কলিজা। তোমার কিছু হতে দেবো না চাঁদ, তুমি আমার বউ হয়ে আসবে, কিচ্ছু হতে দেবো না। চাঁদ তার রক্তমাখা হাত শামীমের বাগালে রেখে বলে, খুব ইচ্ছে ছিল হাতে পায়ে লাল রং করব, দেখো আজ সত্যি লাল রং পড়েছি। এসব বলো না চাঁদ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এ ভাই, কেউ একটা গাড়ি থামান, আমার প্রাণটাকে বাঁচাতে হবে। আপনাদের পায়ে পড়ি ভাই, দয়া করেন। তৃপ্তি দেখ না গাড়ি, চাঁদকে হাসপাতালে নিয়ে যেতে। আশেপাশে সবাই গাড়ি থামানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনো গাড়ি থামতেছে না। বৃথা চেষ্টা করো না কলিজা, আমি আর তোমার মাঝে থাকবো না। একটা কথা রাখবে আমার? কি কথা বলো জীবন, আমার বলো। লাল পেনার রশি আমার গায়ে জড়িয়ে দেবে? শামীম সাথে সাথে তৃপ্তির কাছ থেকে শপিং ব্যাগ থেকে লাল বেনারসি বের করে চাঁদের গায়ে জড়িয়ে দিল। আমাকে কথা দাও, আমার জন্য কাঁদবে না? তুমি ভালোভাবে থাকবে, কোনো কষ্ট সহ্য করবে না? ভাইয়া এখন কথা না বলে ভাবিকে নিয়ে হাসপাতালে চলো। থাক তৃপ্তি, কলিজা, আমাকে একটু জড়িয়ে ধরো না। শামীম সাথে সাথে চাঁদকে জড়িয়ে ধরলো আর কাঁদতে থাকলো। অনেক ইচ্ছে ছিল তোমার এই বুকে মাথা রেখে ঘুমাবো, অনেক ইচ্ছে ছিল আমার কলিজাটাকে সব সময় হাসি খুশি রাখবো। অনেক ইচ্ছা ছিল তোমাকে সারা জীবন ভালোবাসবো কলিজা। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো, অনেক ইচ্ছে ছিল আমাদের সুন্দর একটা সংসার হবে।
তা আর হলো না। হয়তো উপরওয়ালা চায় নাই। শামীম চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে আর নিজের গায়ের শার্ট খুলে চাঁদের মাথা বেঁধে দেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়। শামীম শার্ট বেঁধে দেওয়ার সাথে সাথে শার্ট রক্তে ভিজে গেল। কোলে করে নিয়ে দৌড়তে থাকলো আর বলতে থাকলো, তোমার কোনো হতে দেব না জীবন, কোনো হতে দেব না। প্রায় 40 মিনিটের মতো দৌড়ে অনেক দূরে চলে এসেছে। শামীমের পেছন পেছন তৃপ্তিও দৌড়াতে থাকলো। একসময় চাঁদ শামীমের গলা থেকে 2 হাত ছেড়ে দিল আর হাত দুটো নিচে ঝুলতে থাকলো। শামীম দৌড় বন্ধ করে দিয়ে চাঁদের মুখে জাতা দিয়ে, এই চাঁদ কথা বলো। এই চাঁদ কি হলো? আমরা তো প্রায় চলে এসেছি, দেখো না, চোখ খোলো, তোমার কিছু হবে না। এই তো তোমাকে জড়িয়ে ধরেছি। এই জীবন আমাকে কি তুমিও কষ্ট দিতে চাও? তৃপ্তি চাঁদের পালস চেক করতে লাগলো। ভাইয়া রে, ভাবি আর বেঁচে নেই। তুই মিথ্যা বলতেছিস। চাঁদ আমাকে কথা দিয়েছিল সে আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। সত্যি বলতেছি ভাইয়া। তুই তো ডাক্তার, ভালো করে দেখ না বোন। দেখ ও আমার সাথে মজা করতেছে। ও এরকমই সবসময় আমার সাথে এমন করে। বোন তোর পায়ে পড়ি, আমার জীবনকে বাঁচিয়ে দে না, দরকার হলে তোর গোলাম হয়ে থাকবো। তৃপ্তির সাথে সাথে ওর ভাইয়াকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আশেপাশের মানুষ এসব দৃশ্য শুধু দেখতে লাগলো, কারো মুখে কোনো কথা নেই। অনেকে শামীমের কথা শুনে কেঁদে ফেললো। ভাইয়া আমি সত্যি বলতেছি। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। আমি ওকে হাসপাতালে নিয়ে যাব। শামীম আবারও চাঁদকে নিয়ে দৌড়াতে থাকলো হাসপাতালের উদ্দেশ্যে। চাঁদকে শামীমের কোলে রক্তাক্ত অবস্থায় দেখে সবাই শামীমের কাছে দৌড়ে চলে আসলো। সবাই বলাবলি করতেছে কেমন করে হলো এসব, কিভাবে হলো। অনেকে আবার এইসব দৃশ্য দেখে কাঁদতে লাগলো। শামীম, চাঁদের কি হয়েছে? চাঁদ ওভাবে তোর কোলে রক্তাক্ত অবস্থায় আছে কেন? কি রে শামীম, বল কি হলো এসব? রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে আর চাঁদ ভাবি বেঁচে নেই, কিন্তু ভাইয়া বিশ্বাস করতেছে না। না, আমার বোন মরতে পারে না, আমার বোন বেঁচে আছে। শামীম চল, বড় ডাক্তারের কাছে নিয়ে যাব চাঁদকে। তারা বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। তিনিও বলে অনেকক্ষণ আগেই চাঁদের রুহ ওর প্রাণ থেকে বের হয়ে গেছে। শামীম সেখানেই বসে পড়ে আর আহাজারি করে কাঁদতে থাকে। তৃপ্তি, বাদল, ননি, গোপাল আরও অনেকে শামীমকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। তারপর চাঁদকে আঞ্জুমান মহিদুল ইসলাম বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। তার কারণ হলো চাঁদের তো কেউ নাই, আর এখানে যারা আছে তারা সবাই বাইরের। শামীম চাঁদের কবরের পাশে বসে কাঁদতেছে আর বলতেছে, এ খোদা, আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমার কাছ থেকে আমার প্রিয়জনকে তুমি নিয়ে নাও? এটাই কি আমার নিয়তি? এ কেমন ভালোবাসা খোদা? যাকে চাই সে আমাকে ছেড়ে চলে যায়। আমি তো ধন সম্পদ গাড়ি বাড়ি কিছুই চাই না, চেয়েছি শুধু ভালোবাসা। এটাই কি আমার কপালে লেখা নেই? আর নসিবে কি এসব লিখে দিয়েছো জন্মের সময়? এই চাঁদ, তুমি না বলেছিলে আমাকে কষ্ট পেতে দেবে না, সবসময় আমার পাশে থাকবে? চাঁদ দেখো না, আমার আজ খুব কষ্ট হচ্ছে। এতদিন মানুষ যত আঘাত দিয়ে আমাকে কষ্ট দিতে পারে নাই, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। এই চাঁদ, এখন আমার মন খারাপ হলে কে মনটাকে ভালো করে দেবে? আমি যে আর ভালো থাকতে পারবো না, আবারও যে আগের মতো হয়ে যাব। এই চাঁদ, কে বলবে চলো বিয়ে করি? আমি খুব খারাপ, তাই তো আমার ইচ্ছেটা পূরণ করে দেয় নাই। আর কাঁদিস না, তোর মতো যে আমার অনেক কষ্ট হচ্ছে। আমাকে বা আর কে দাদা বলে ডাকবে? কার জন্য স্যারের কাছে গিয়ে বলবো? একজন আসে নাই, একটু পরে এসে কাজ করবে। আমার নিজের বোনের চেয়েও বেশি আপন ছিল সে। কে আমাদেরকে আর হাসাবে বলত? কে আমাদের সাথে ফাইজলামো করবে? সবাই কাঁদতে লাগলো। তৃপ্তির নিজের কাছে নিজেকে অপরাধী লাগতেছে। সে যদি আজ বিয়ে শপিং করার কথা না বলতো, তারপর ডক্টর স্বপন ওদের 3 জনকে বুঝিয়ে সুঝিয়ে ওদের বাসাতে নিয়ে যায়। শামীম প্রতিদিন চাঁদের কবরের পাশে এসে কাঁদে আর চাঁদ চাঁদ বলে ডাকতে থাকে। একদিন রাতে চাঁদ শামীমের স্বপ্নে এসে বলতে থাকে, কলিজা, তোমার কান্না আমার সহ্য হয় না, আর আমি সেখানে অনেক ভালো আছি। তুমি কান্না করলে ভীষণ কষ্ট হয় আমার। পারলে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিও। আমার তো আপন বলতে তুমি ছাড়া কেউ নাই। আর হ্যাঁ, হাসরের ময়দানে উপরওয়ালার কাছে না হয় তোমাকে চেয়ে নিব। আমি আর কাঁদবো না জীবন, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন তোমাকে জান্নাতবাসী করে।
তাহলে আমি আসি। তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে। এখন তো আমি থাকবো না, তাই তুমি সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে। বাদলদা আর ননি গোপালকে আমার জন্য কাঁদতে মানা করবে। আর শোনো, তৃপ্তি মনে করে আমি তার জন্য মারা গেছি, তাকে বলবে আমার হায়াত শেষ হয়েছে বলেই আল্লাহ আমাকে তার কাছে নিয়ে গেছে। আর কখনো আসতে পারবো না আমি। গেলাম, ভালো থেকো। চাঁদ, যেও না, আর একটু থাকো না চাঁদ। যথারীতি শামীম সবাইকে বলে চাঁদের জন্য দোয়া করতে আর কাঁদতে মানা করে। তারপর তৃপ্তিকে অনেক বুঝিয়ে স্বাভাবিক করে শামীম এখন প্রতিদিন চাঁদের কবর জিয়ারত করে আল্লাহর কাছে চাঁদের জন্য ক্ষমা চায়। প্রতি ওয়াক্ত নামাজে চাঁদের জন্য চোখের জল ফেলে আর ক্ষমা চায় শামীম যে ভালো আছে তা কিন্তু না, কাউকে কোনো কিছু বুঝতে দেয় না। দেখতে দেখতে 3 মাস চলে যায়। তৃপ্তির রেজাল্ট বের হয়, সে ভালো রেজাল্ট করেছে এবং তাকে আবারও রংপুরে যেতে হবে। তাকে নাকি কী জন্য ডেকেছে। শামীম সবাইকে হাসি খুশিতে রাখার চেষ্টা করে। চাঁদের অভাবটা কাউকে বুঝতে না দিলেও নিজে ঠিকই বোঝে। সুপ্রিয়ার স্বামীর ব্যবসা বেড়ে যাওয়ায় তারা অনেক আগেই ঢাকাতে চলে আসে। তারা ঢাকা শহরে এসেও শামীমের খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। তবুও চেষ্টা চালিয়ে যায়। রহিম মিয়া তার ছেলের জন্য পাগল প্রায় হয়ে গেছে। আজ কয়েক বছর ধরে শামীমকে দেখে না, আর শামীমের কথা মনে করে কাঁদে। তো একদিন এক লোক রহিম মিয়াকে বলে শামীমকে ঢাকার এক হাসপাতালে দেখেছে। রহিম মিয়া ঢাকা আসার জন্য উতলা হলে লোকটা বলে কিছুদিন পর যাও আর হাতে টাকা পয়সা করো। তাই রহিম মিয়া সেখানে কামলার কাজ করে শুরু করে দেয়। আর লোকটার মুখে শামীমের কথা শুনে অনেক খুশি হয় রহিম। তৃপ্তি রংপুর যাওয়ার 2-3 দিন পর বাদলের ফোনে কল দেয় শামীমের সাথে কথা বলার জন্য। ভাইয়া, একটা খুশির সংবাদ আছে। কি বলো? ভাইয়া, আমি স্কলারশিপ পেয়ে গেছি। ইন্টার্নিং করার জন্য আমাকে চীন যেতে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে কবে যাচ্ছিস? ভাইয়া, একটা সমস্যা আছে। কি সমস্যা বল আমাকে। ওখানে তো ফ্রিতে যেতে পারবো, কিন্তু 1 বছরে আমার সেখানে খরচ পড়বে প্রায় 8 লক্ষ টাকা। টাকার চিন্তা তোকে করতে হবে না। কবে টাকা লাগবে আমাকে বল। এত টাকা কোথায় পাবে তুমি? আর 5 দিনের মধ্যেই লাগবে আমার টাকা। ঠিক আছে, পেয়ে যাবি তুই। সব ব্যবস্থা করে ফেল চীন যাওয়ার জন্য। ঠিক আছে। ফোন কেটে দেওয়ার পর শামীম চিন্তায় পড়ে যায়, এত টাকা কোথায় পাবে, কে দিবে। অনেকের কাছে টাকা ধার চাইতে যায়, কিন্তু কারো কাছে পায় না। দেখতে দেখতে 3 দিন চলে যায়। হঠাৎ হাসপাতালে দেখে একটা লোক তার মেয়ের চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য ডাক্তারকে অনুরোধ করতেছে। আর ডাক্তার বলতেছে নতুন চোখ ছাড়া দৃষ্টি ফিরে পাওয়া অসম্ভব। লোকটা বলে যত টাকা লাগে তিনি দেবেন, আর তার চোখ চাই। তখন শামীম লোকটার কাছে যায়। চোখ আমি দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে 13 লক্ষ টাকা দিতে হবে। শামীমের কথা শুনে লোকটা অবাক হয়ে শামীমের দিকে তাকায়। আপনার বিশ্বাস হচ্ছে না তো? সত্যি বলতেছি, আমি দেব আমার চোখ দুটো, কিন্তু আমাকে আর 2টা দিন সময় দিতে হবে। সত্যি বলতেছো নাকি আমার সাথে উপহাস করতেছো বাবা? সত্যি বলতেছি, আপনি শুধু টাকা দিন, বাকি সব ব্যবস্থা করুন। আমি শুধু টাকাটা একজনকে পাঠিয়ে দেব। তারপর লোকটা শামীমকে 13 লক্ষ টাকার নগদ দেয়। সেখান থেকে 8 লক্ষ টাকা তৃপ্তিকে দিয়ে দেয়, আর বাকি 5 লক্ষ টাকা বাদলের কাছে দিয়ে বলে তার কিছু হলে এই টাকা যেন পুতুল সোহাগীর পেছনে খরচ করে এবং এতিমখানা আর মসজিদে যেন কিছু টাকা দেয়। বাদল বুঝতে পারে না শামীম এত টাকা কোথায় পেল আর সে কোথায় যাবে। এত টাকা কোথায় পেলি তুই? আর তুই বা কোথায় যাবি? আর তোর কি হবে? সব পরে বলবো, এখন ডাক্তার বলেন। সেখান থেকে শামীম হাসপাতালে চলে যায় চোখ দেওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখে তার বড় বোন ফারিনকে নিয়ে তার পরিবারের সবাই হাসপাতালে এসেছে এবং অপরদিকে দেখতে পায় সৌরভ ডাক্তারের সাথে কি যেন বলতেছে। তাই সৌরভের কথা আড়ি পেতে শোনার চেষ্টা করে। ডাক্তার, কোনো কি উপায় নেই আমার স্ত্রীকে বাঁচানোর? কেউ যদি তার হার্ট দেয় তাহলে আপনার স্ত্রী বাঁচতে পারে। শামীম এবার বুঝতে পারে হাসপাতালে সুপ্রিয়াকে ভর্তি করানো হয়েছে আর তার হার্ট লাগবে বাঁচানোর জন্য। শামীম ঠিক করে সে হার্ট দেবে।
তাই সে ডাক্তারের হাতে পায়ে ধরে ডাক্তারকে রাজি করায়। প্রথমে ডাক্তার রাজি ছিল না, পরে রাজি হয়ে যায়। সেখান থেকে যায় ডাক্তার স্বপনের চেম্বারে। শামীম, কি জন্য এসেছো? ওই বেডে যে মেয়েটা আছে সে আমার আপন বর্ব, তার কি হয়েছে স্যার? তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ও রক্তের গ্রুপের কিডনি ছাড়া সে ভালো হবে না, আর সে বর্তমানে লাস্ট স্টেজে আছে। স্যার আপনি দয়া করে আমার বোনকে বাঁচান, আর কিডনি আমি দেবো। আমার রক্তের গ্রুপ ও। সেটা আমি করতে পারবো না, আর তাছাড়া ওরা তোমার সাথে যা করেছে তাতে আমি কিছুতেই এই কাজ করবো না। শামীম সাথে সাথে ডক্টর স্বপনের পায়ে পড়ে যায় আর অনেক কান্নাকাটি করে। তখন ডক্টর স্বপন শামীমকে তুলে বলে, ঠিক আছে, তবে একটা কিডনি দেবো, আর একটা কিডনি নিয়ে তুমিও বাঁচতে পারবে। শামীম তখন ডক্টর স্বপনকে সব খুলে বলে সে একজনকে চোখ দিতেছে আর বিনিময়ে টাকা নিয়েছে, আর তার প্রথম ভালোবাসা সুপ্রিয়াকে হার দেবে। তাহলে সে তো এমনিতেই মারা যাবে, আর একটা কিডনি দিয়ে কি হবে? তাই সে দুইটাই দিতে চায়। এই কথা শুনে ডক্টর স্বপন এবার একেবারে রাজি হয় না। স্যার কার জন্য বেঁচে থাকবে? কে আছে আমার? আর আমার শরীরের অঙ্গ দিয়ে যদি কেউ বাঁচে তাহলে দোষের কি? তাদের সবার পরিবার আছে, আমার কে আছে? আর আমার এমনিতেও কোনো মূল্য নাই স্যার। তারপরও আমি ডাক্তার হয়ে মানুষ খুন করতে পারবো না। আমার ধর্ম মানুষকে বাঁচানো, মেরে ফেলা না। স্যার আপনি যদি আমাকে আপনার ছেলে মনে করে থাকেন তাহলে আমার কসম আপনি ওদেরকে বাঁচিয়ে দিন। শামীমের এমন কথা শুনে ডক্টর স্বপন না করতে পারল না, কারণ ডক্টর স্বপন শামীমকে নিজের ছেলে মনে করে। স্যার ডাক্তার ওবায়দুল আমার চোখের অপারেশন করবে, আর আপনি কিডনির। তাই আগে আমি চোখ দান করার পর যখন ডক্টর শুনিল কে হার্ট দিতে যাবে, সেই সময় না হয় আপনি কিডনি অপারেশন করে নেবেন। ডক্টর স্বপন শামীমকে কোনো কিছু না বলে বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বাদল আর ননি গোপালকে সাথে করে নিয়ে আসে। এসব কি শুনলাম শামীম? যা শুনেছি সব সত্যি। আর একটা কথা, আমি যে চোখ বিক্রি করে তৃপ্তিকে টাকা দিয়েছি এটা যেন সে জানতে না পারে। আর তোকে ফোন দিলে বলবি শামীম ওর আগের ঠিকানায় মানে কোথাও দিয়ে চলে গেছে। আর স্যার এসব যে আমি দিতেছি এটা যেন ওরা আগেই জানতে না পারে। তুইও আমাদের ছেলে চলে যাবি? আমি তোদের ছেড়ে আর একজনের কাছে যাচ্ছি রে। তাকে ছাড়া যে আমি ভালো নেই, আর এই পৃথিবীতে আমার কে বা আছে, আর কার জন্যই বা থাকবো বেঁচে? যে ছিল সে তো চলেই গেছে। আর স্যার 3টা চিঠি লিখে দেন আমাকে। থেকে যা না ভাই। এই শহরের সব মানুষ চেনা শেষ। এখানে মূলত নারী লোভী, টাকা লোভী, জুয়া আর নেশা ছাড়া কিছুই নাই। এই শহরে গরিবের কোনো মূল্য নেই। যে যত মডার্ন হতে পারবে সে তত বেশি সমাজে চলতে পারবে, যা আমার পক্ষে সম্ভব না। আমি আল্লাহকে ভয় করি, তাই এই পৃথিবীতে বেঁচে থেকে নিজের পাপের পাল্লা ভারী করতে চায় না। বাদল আর ননি গোপাল তখন শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। আর তোর লাশ? বেওয়ারিশ হিসেবেই দাফন করিস যাদের কবরের পাশে, যাদের দুজন পাশাপাশি থাকতে পারি। এই দুনিয়াতে আপন বলতে আর তো আমার কেউ নাই। তাই আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে দিয়ে দিস বেওয়ারিশ লাশ হিসেবে। আর শোন, যে মসজিদে দান করি সেই মসজিদের ইমানকে আমার জানাজা, আর যে এতিমখানায় দান করি সেখানকার হাফেজদেরকেও বলিস, আর পুতুল সোহাগীকে জানাস। শামীম সেদিন 2 রাকাত নফল নামাজ আদায় করে আর আল্লাহর কাছে মোনাজাত করে বলে, কেমন ভালোবাসা রেখেছিলে আমার জন্য। এটাই কি আমার নিয়তি ছিল? তোমার কাছে একটাই চাওয়া, মৃত্যুর পর যেন আমি আমার জীবন যাদের সাথে থাকতে পারি। আর মৃত্যুর পর আমাকে কোনো সাজা দিও না। অনেক সহ্য করেছি কষ্ট, আর পারবো না। যথারীতি শামীম চোখ দান করার 2 দিন পর কিডনি আর হার্ট দিয়ে দেয় ফারিন আর সুপ্রিয়াকে। শামীম অপারেশন থিয়েটারে মারা যায়। সেদিনই ডাক্তার স্বপন তার চাকরি ছেড়ে দেয়। শামীমের লাশ গোসল করায় এতিমখানার বড় হুজুর আর কাফনের কাপড় পরিয়ে দেয় মসজিদের ইমাম। শামীমের লাশের কাছে বসে সবচেয়ে বেশি কান্না করে পুতুল সোহাগী, বাদল এবং ননি গোপাল। শামীমের জানাজায় হাসপাতালের প্রায় অনেক কর্মী উপস্থিত থাকে, সাথে এতিমখানার বাচ্চাগুলো। চাঁদের পাশের কবরটা শামীমের। আজ 2 জন মানুষ পাশাপাশি কবরে শুয়ে আছে। শামীমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। শামীমের কবরের কাছে বসে কান্না করতে থাকে পুতুল সোহাগী, বাদল এবং ননি গোপাল। আল্লাহর রহমতে সবার অপারেশন ভালোভাবে হয়। যে মেয়েটাকে চোখ দান করেছে সেই মেয়েটা এখন চোখে দেখতে পারে। সুপ্রিয়াও সুস্থ এবং শামীমের বড় বোন ফারিনও সুস্থ হয়। প্রত্যেকটা পরিবারে তখন আনন্দ, কারণ তাদের পরিবারের সদস্য একজন অসুস্থ ছিল, সে আজ সুস্থ হয়েছে। দেখতে দেখতে আরও 2 মাস চলে যায়।
এর মাঝে তৃপ্তি বাদলকে ফোন করে হাজারবার শামীমকে চেয়েছে। বাদল বারবার এক কথাই বলেছে শামীম তার কাছে নাই, শামীম আর এক জায়গায় আছে। কিন্তু যখন তৃপ্তি বাদলের এ কথা মানতে নারাজ, তখন বাদল বলে শামীম তার গ্রামের বাড়িতে তার আব্বার কাছে চলে গেছে। শামীমের মৃত্যুর পর পুরো হাসপাতালের ক্লিনারগুলো আরও বেশি হতাশ হয়ে গেছে। শামীম বেঁচে থাকা অবস্থায় সবার খোঁজ খবর নিত, কারো কাজ করে সাহায্য করত, কেউ আর্থিক সংকটে পড়লে তাকে কিছু হলেও টাকা দিয়ে সাহায্য করত। চাঁদ মারা যাওয়ার পর শামীম চাঁদের অভাব কাউকে বুঝতে দেয়নি। এই তো কিছুদিন আগেও সবাই অনেক হাসি খুশি ছিল, আর আজ কেমন যেন শোকাত। ফারিন সুপ্রিয়া সুস্থ হয়ে বাসায় ফেরার পর দুই পরিবার তাদের সুস্থতার জন্য ঘরোয়াভাবে পার্টির আয়োজন করে। দুই পরিবার আলাদা আলাদাভাবে আনন্দ করতে থাকে, যেহেতু তারা শহরের মানুষ। কিন্তু দুই পরিবারের কেউ জানে না তাদের কিডনি আর হার্ট কে দান করেছে। দুই পরিবার এখন অনেক মজাতে আছে। সরওয়ার আর শাহানা বেগম যেন ভুলে গেছে তাদের একটা ছেলে আছে। এদিকে ফারিন, ফয়সাল আর ফারজানা শামীমকে প্রায় ভুলেই গেছে। তাদের যে একটা অভাগা ভাই আছে তা মনেই পড়ে না ওদের। শামীম মারা যাওয়ার 3 মাস পর রহিম মিয়া যখন ঢাকা আসতে চায় শামীমের কাছে, তখন তার বউ আসতে দিতে চায় না। শেষে রহিম মিয়া তার বউয়ের সাথে তার সন্তানদের সাথে এক প্রকার সম্পর্ক নষ্ট করে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে সেই হাসপাতালের ঠিকানা মানুষকে দেখিয়ে সেখানে আসে রহিম মিয়া। হাসপাতালে আসার পর সব জায়গায় তার ছেলে শামীমের খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। তখন রহিম মিয়া মনে মনে ভাবে, নিশ্চয়ই আমাকে দেখেছো, তাই রাগ করে লুকিয়ে আছো। আমিও দেখবো কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। আছি আমি। রহিম মিয়াকে এভাবে ঘোরাঘুরি করতে দেখে হাসপাতালে ডিউটিরত সিকিউরিটি গার্ডের সন্দেহ হলে রহিম মিয়াকে ধরে। সেই সময় বাদল রহিম মিয়ার কাছে যায়। বাবা, আমি কোনো চোর ডাকাত না, আমাকে ছেড়ে দেন। চোর ডাকাত না হলে এখানে কি? এখানে আমার ছেলের খোঁজে এসেছি। কে আপনার ছেলে? আর কয়তলায়? কত নম্বর ওয়ার্ডের রোগী? আমার ছেলে কোনো রোগী না, সে এখানে চাকরি করে। আর আমাকে দেখে মনে হয় সে লুকাইছে, তাই সামনে আসছে না। কিসের চাকরি করে? তা জানি না বাবারা। নাম কি আপনার ছেলে? আমার পোলার নাম শামীম। শামীমের কথা শুনে বাদল থমকে যায়। গার্ডরা গিয়ে শামীম নামে যতজন ছেলে চাকুরি করে তাদের সবাইকে নিয়ে আসে। বলুন কোনটা আপনার ছেলে? একজনও নয় এদের মধ্যে। কাকা, আপনার বাড়ি কি কক্সবাজার কুতুবদিয়াতে? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কেমন করে জানলে? রফিক ভাই, ইনি আমাদের শামীমের আব্বা। গার্ডরা তখন রহিম মিয়াকে ছেড়ে দেয়। তারাও বুঝতে পেরেছে ইনি শামীমের আব্বা। আমার পোলাটা কই বাপ? একটু ডাকো না, অনেকদিন পোলাটাকে দেখি না। আজকে পোলাটাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করতেছে জানো বাবা। শুধু রাগের মাথায় তারে কইছিলাম আমার সামনে না আসতে। দেখো পোলাটা আজ 2 বছরও বেশি আমার সাথে যোগাযোগ করে না, আর কথাও বলে না। আমি জানি আমাকে দেখলে সে রাগ করে থাকতে পারবে না। রহিম মিয়ার এমন মায়া ভরা কথা শুনে বাদল সেখানে কান্না করে দেয়। বাদলের কান্না করা দেখে ননি, গোপাল সহ আরও অনেকে এগিয়ে আসে। বাবা, তুমি কান্না করছো কেন? আমি তোমাকে কষ্ট দিলাম? আচ্ছা বলো না, আমার পোলাটা কই? তখন বাদল রহিম মিয়ার হাত ধরে শামীমের কবরের কাছে নিয়ে যায়। সাথে সাথে ননি, গোপালও যায় ওদের সঙ্গে। এটা কোথায় নিয়ে আসলে আমাকে বাবা? তখন বাদল হাতের ইশারা দিয়ে দেখিয়ে দেয় শামীমের কবরটা। এটাই শামীমের কবর চাচা। আজ প্রায় 3 মাস হয়ে গেল শামীম মারা গেছে। ননি, গোপালের কথা শুনে রহিম মিয়া যেন কিছুক্ষণের জন্য বোবা হয়ে যায়। জানেন কাকা, শামীম না আপনার কথা খুব বলতো। সে বলতো এই পৃথিবীতে একজনই আমাকে খুব ভালোবাসে, সে আমার আব্বা। আপনার কথা বলে যে কতবার কান্না করেছে তা বলতে পারবো না। তখন রহিম মিয়া শামীমের কবরের উপরে শুয়ে আহাজারি করে কাঁদতে থাকে। ওই বাপ, আমি কি তোরে খুব কষ্ট দিয়ে ফেলেছি? বাপ, আমাকে আর আব্বা বলে ডাকবো? বাপ দেখ না, তোর জন্য আমার নিজের পরিবার ছেড়ে চলে এসেছি। তোরে আর কোনো কষ্ট করতে দিমু না। এখন থাইকা আমি সব কাম কাজ কইমু। দিন শেষে আমার আব্বা বইলা ডাকিস। বা তোরে কখন সুখ দিতে পারি নাই, তাই বইলা আমাকে এভাবে একা কইরা যাবি? বাপ, তোরে কথা দিয়েছি
তুই ঘুম গেলে আমার কোলে ঘুমিয়ে যাস বাপ। তোর আমি মায়ের ভালোবাসা দিব বাপ, তোরে নিজের হাতে খাইয়া দিব বাপ। দরকার হলে নিজে না খেয়ে থাকবো বাপ, তবুও ওঠ না, আমি তোর গায়ে আর কারোর হাত তুলতে দিব না। দেখ না, তোর আব্বা খুব কষ্ট হয়েছে, আমার জীবনে তোরে আর একবারও আব্বা বলে ডাকবা না। রহিম মিয়ার এরকম কথা শুনে বাদল আর ননি গোপাল হাউমাউ করে কাঁদতে থাকলো। বাদল এগিয়ে গিয়ে রহিম মিয়ার কাঁধে হাত রাখলো। কাকা আর এমন করে বলিয়েন না, শামীম আর কোনোদিনও ফিরে আসবে না আমাদের মাঝে। এই শহরে এসে শামীম ওর নিজের বাবা মাকে পেয়েছিল, তাদের কাছ থেকে আঘাত আর অপমান ছাড়া কিছুই পায়নি। আমার পোলাটা কি এতই খারাপ হয়েছিল বাবা? শামীমের মতো মানুষ হয় না কাকা, শামীম নিজের ইচ্ছাতে জীবন দেয় নাই। বাদল আর ননি গোপাল রহিম মিয়াকে তাদের সাথে নিয়ে যায়। শামীম যে ঘরে থাকতো তাকে সেই ঘরে থাকতে দিল। শামীমের ঘরে শুয়ে থেকেও রহিম মিয়া অনেক কান্না করতে থাকে। রহিম মিয়া নিজেকে দোষ দিতেছে, আজ তার জন্য শামীম এই দুনিয়াতে বেঁচে নেই। রহিম মিয়া প্রতিদিন শামীমের কবরে গিয়ে একা একাই কথা বলে আর কান্না করে। রহিম মিয়ার পাশাপাশি পুতুল, সোহাগী, বাদল এবং ননি গোপালও যায়। দেখতে দেখতে 1 বছর চলে যায়। তৃতীয় দেশে চলে এসে ডাক্তারি করা শুরু করে দেয়। হঠাৎ একদিন বাজারে সরওয়ার সাহেব ডক্টর স্বপনকে দেখতে পায়। আরে ডক্টর সাহেব কেমন আছেন? আর আপনাকে অনেক খুঁজছে, কোথাও পাইনি। জি আলহামদুলিল্লাহ। আর আমাকে খোঁজ করার কারণ? আরে আমার মেয়ের অপারেশন করলেন আর কিডনি কোথায় পেলেন তা তো আজও জানলাম না। কাল সকাল 11টার দিকে হাসপাতালের গেটের কাছে আসিয়েন। আর হ্যাঁ, সেদিনের অপারেশনটা আমার জীবনের শেষ অপারেশন ছিল। আমি সেদিনেই চাকরি ছেড়ে দিয়েছি। আর কালকে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আপনার পুরা পরিবারকে নিয়ে আসবেন, আর আপনার বড় মেয়েকেও। এই কথা বলে ডক্টর স্বপন চলে যায়। তৃপ্তি বাংলাদেশ আসার পর একবারও বাদল, ননি, গোপাল কারো সাথে দেখা করে নাই। তাই সে নিয়ত করে কালকে একবার হাসপাতাল থেকে ওদের সাথে দেখা করে আসবে। সেই হাসপাতালে সুপ্রিয়ার বাচ্চা হয়েছে আজ 13 দিন হলো। কালকে সে রিলিজ পাবে সকালে। পরের দিন সরওয়ার সাহেব তার পরিবার সহ হাসপাতালে আসে। এসেই ডক্টর স্বপনকে দেখতে পায় তিনি, তার কাছে যায়। ডক্টর স্বপনকে হাসপাতালে দেখে বাদল, ননি, গোপাল তার কাছে এগিয়ে যায়। হাসপাতালে এসে তৃপ্তি দেখে বাদল, ননি, গোপাল ডক্টর স্বপনকে একসাথে, তাই সেও এগিয়ে যায়। হাসপাতাল থেকে রিলিজ হয়ে সুপ্রিয়া যখন তার স্বামীসহ বের হবে তখন সেও রহিম মিয়াকে হাসপাতালের গেটের কাছে দেখে এগিয়ে যায়। চাচা, আপনি এই শহরে? আমার পোলা শামীমের কাছে এসছি। কোথায় শামীম চাচা? চুপ। বলুন না চাচা, কোথায় শামীম? তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। তখন রহিম মিয়া ওদেরকে শামীমের কবরের কাছে নিয়ে যায়। বলুন ডক্টর সাহেব এখন। তৃপ্তি, তুমিও আসছো, ভালো হয়েছে। বাদল, ননি, গোপাল, তোমরা সবাই আসো। আর সারোয়ার সাহেব, আপনারাও আসেন। ফয়সাল আর ফারজানা বাদল, ননি, গোপালকে দেখে অবাক হয় আর আশেপাশে তার ভাইকে খুঁজতে থাকে। তখন ডাক্তার স্বপন সবাইকে নিয়ে আসে যেখানে বেওয়ারিশ লাশ কবর দেয়া হয়। আমাদের এই কবরের কাছে নিয়ে আসলেন কেন? জানতে চাইছিলেন না কে আপনার মেয়েকে কিডনি দিয়েছিল? আমি তার কবরের কাছে নিয়ে আসলাম। কিডনি আপনার বড় ছেলে দিয়েছে, আর তার কবর ওই যে ওইটা। আর ডাক্তার তৃপ্তি, শামীম নিজের চোখ বিক্রি করে আপনার পড়াশোনার টাকা দিয়েছে। যাও তোমার অভাগা ভালোবাসা না পাওয়া ভাইয়ের কাছে। চাচা, এটা কার কবর? আর এখানে বা কেন নিয়ে আসছেন? বলবে না ছোট মালকিন, শামীমের কাছে ক্ষমা চাইবেন। ওই যে কবরটা দেখছেন ওইটা শামীমের, আর আপনাকে সেদিন যে হারটা দিয়েছিল সেটাই শামীমের। ওখানে উপস্থিত থাকা সবাই ডাক্তার স্বপন আর রহিম মিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। তারা সেখানে দাঁড়িয়ে না থেকে শামীমের কবরের কাছে গিয়ে কাঁদতে থাকে। কি চাইছিল শামীম? আপনাদের কাছে সামান্য ভালোবাসা, এর চেয়ে তো বেশি কিছু চাইনি। আর আপনি তো সেই যাকে শামীম সেই ছোট থেকে ভালোবেসেছিল, দেখেন সে তার ভালোবাসার মানুষকে বাঁচিয়ে দিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেছে। আর আপনারা তো শামীমের বাবা মা, ভাই বোন। একটা কথা বলুন তো, শামীম কি কারোর সাথে কোনো অন্যায় করেছে? সে তো সবার ভালোবাসা চাইতো। আপনারা ভাই বোন কি করলেন? তাকে সবার সামনে চাকর হিসেবে তুলে ধরলেন, মানুষের সামনে, এমনকি গায়ে হাত পর্যন্ত তোলেন।
আর এই যে আপনি তো মনে হয় শামীমের বড় বোন। আপু, শামীমকে এমন আপনার ক্ষতি করেছিল যার জন্য তাকে সবার সামনে দোষী বানাতেন? আর আপনার তো বাবা মা। আমি যতদূর পর্যন্ত জানি একটা বাবা মা যতই গরিব হোক না কেন তার কাছে সব সন্তান সমান। তো আপনাদের কাছে কেন এমন মনে হলো সে খারাপ? তাকে একটু ভালোবাসা দেওয়া যায় না? ডাক্তার স্বপন 3টা চিঠি বের করে, একটা সুপ্রিয়ার হাতে, একটা শামীমের বাবা মার হাতে আর একটা তৃপ্তির হাতে দিল। সুপ্রিয়ার চিঠি। কেমন আছেন ছোট মালকিন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি সবসময় ভালো থাকেন। আপনাকে কেন আপনি আর ছোট মালকিন বলছি জানেন? আপনি তো এখন অন্যের, আর আমি আপনার বাবার বাড়ির চাকর। আপনি বলেছিলেন আমি আপনার নাকি জীবনেও কোনো করতে পারবো না, তাই আপনাকে আমার হৃদয়টা দিয়ে দিলাম। দয়া করে এই ছোট লোকের হৃদয়টার যত্ন করিয়েন। বাবা মার চিঠি। বাবা মা, ভাই বোন কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও আকাশের তারা হয়ে অনেক ভালো আছি। এখন আর কেউ আমাকে আঘাত করতে পারে না, আর কষ্ট দিতেও পারে না। আপু, আমি তো গেও ভূত খ্যাত, তবুও দয়া করে আমার দেওয়া কিডনিটার কোনো অবহেলা করিস না। আমি তো তোদের পরিবারে একটা কলঙ্ক ছিলাম, তাই নিজের কলঙ্ক মোছার জন্য আমার শরীরে একটা অংশ ঢুকে দিলাম। ফারজানা, ফয়সাল, একটু ভালো হয়ে চলাফেরা করিস, কারণ বাবা মার একটা সম্মান আছে। এমন কোনো কাজ করিস না যাতে তাদের সম্মান নষ্ট হয়। আর বাবা মা তোমাদের হক আদায় করতে পারে নাই, তাই আমাকে মন থেকে মাফ করে দিও। মায়ের ভালোবাসা কি এই জীবনে তো আমি পাইনি। তৃপ্তির চিঠি। বোন, নিশ্চয় অনেক বড় ডাক্তার হয়েছিস, আমাকে মাফ করে দিস। এসব না করলে তোকে বড় ডাক্তার বানাতে পারতাম না, আর তোর মায়ের স্বপ্ন পূরণ হতো না। শোন, কাঁদবি না, তুই আমার লক্ষ্মী বোন। আমার দোয়া সবসময় তোর কাছে আছে। নিজের বোনের কাছ থেকে, মায়ের কাছ থেকে যে ভালোবাসা পাইনি সেটা তোর কাছ থেকে পেয়েছি। আর শোন, পুতুল সোহাগীকে মানুষ করার দায়িত্ব তোর। আর পারলে কক্সবাজারের কুতুব দিয়ে গিয়ে আমার মৃত্যুর খবরটা আমার আব্বাকে দিস, আর আমার হয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিস। আর পারলে আব্বাকে তোর সাথে নিয়ে আসিস আর তোর কাছেও রাখিস। আমি জানি আব্বা মোটেও আমাকে ছাড়া ভালো নেই। আমার জন্য আব্বা তার নিজের স্ত্রী সন্তানের কাছ থেকে অনেক অপমানিত হয়েছে। আর পারলে আমার আর চাঁদের কবরে মাঝে মাঝে আসিস, আমার চাঁদের জন্য দোয়া করিস। সবাই চিঠিগুলো পড়তেছে আর চিৎকার করে কান্না করতেছে। সবাই নিজেকে অপরাধী মনে করতেছে, কিন্তু সত্যিকারের অপরাধী কে? মামনি, তারপর কি হলো? পাখিটা তোমার নানিমা জানে। নানিমা, তারপর কি হলো? সবাই তখন নিজেকে দোষী ভাবতে লাগলো, আর শামীমের জন্য আফসোস আর চোখের জল ফেলতে লাগলো। পরে সবাই প্রায় প্রতিদিন শামীমের কবরে গিয়ে কান্না করত আর তার জন্য আল্লাহর কাছে দোয়া করত। নানু, মামনি, আমিও যাব সেখানে। এবার তোমার বাবা সামারের ছুটি পেলে আমরা বাংলাদেশে যাব মা। আচ্ছা, ইনশাআল্লাহ আগামীকাল থেকে নতুন গল্প সবাই পাবেন। সমাপ্ত।